বা কিসের জন্য অনুষ্ঠানটা করে না আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো। এরপরে আমি স্বাগত জানাবো ব্রিগেডিয়ার জেনারেল জিয়া আপনাকে। ভাই, রোজার মাসে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, এজন্য আমি অনেক কৃতজ্ঞ, আমার দর্শকরাও কৃতজ্ঞ। আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই। আসসালামু আলাইকুম। আপনার মাইক্রোফোনটা অফ। জিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার সকল দর্শক শ্রোতাদের আসসালামু আলাইকুম এবং আমাকে আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আলোচনাটা জিয়া ভাই আপনাকে দিয়ে আমি করতে চাচ্ছি। আমার আপনি একটা হিস্ট্রি আপনি পড়ছেন, আফ্রিকার একজন যোদ্ধা। আফ্রিকার সময় উনি কাওয়াজুলু নাটালে বিশাল এক সাম্রাজ্য ছিল, জুলু ওয়ারিয়র। সেখানে এক সময় সে সিদ্ধান্ত নিল, সাকাজুলু সিদ্ধান্ত নিল যে শ্বেতাঙ্গদের ওখানে ব্যবসার সুযোগ দেবে। শ্বেতাঙ্গদের মাধ্যমে ওখানে সে চিকিৎসা ব্যবস্থা প্রবর্তন করবে, শ্বেতাঙ্গদের মাধ্যমে তারা টেকনোলজি ওখানে নিবে। তো এট ওয়ান পয়েন্ট সাকাজুলুকে জীবন দিয়ে বুঝতে হয়েছে যে পশ্চিমা বিশ্বের দেয়া নিরাপত্তা, পশ্চিমা বিশ্বের দেয়া চিকিৎসা ব্যবস্থা, পশ্চিমা বিশ্বের শেখানো বাণিজ্য, পরবর্তীতে জেনারেশন আফটার জেনারেশন তাদেরকে দাস হতে হইছে, স্লেভ হইতে হইছে। তারা আর মানুষ থাকে নাই, তাদেরকে ওখান থেকে পশুর মতো খাঁচায় ভরে পশ্চিমা বিশ্বে নিয়ে আসা হয়েছে, স্লেভ করা হয়েছে। এই হিস্ট্রি আমি যেমন পড়ছি, বাংলাদেশের মানুষও পড়ছে, আপনারাও পড়ছেন। আমি ওই সভ্যতাটাকে যদি প্রমাণ একটু টেনে আনি, যে শ্বেতাঙ্গরা তাদেরকে এত কিছু শিখাইয়া আমেরিকা আইসা তাদেরকে দাস দাসী বানাইছে, আর এখন দাস দাসী আর তাদের দরকার নাই। এখন আমেরিকার থেকে, ইউরোপ থেকে আপনি অ্যান্টাই ইমিগ্রেন্ট সেন্টিমেন্ট যেটা দেখেন, যে তোরা আফ্রিকা থেকে আইসিস, তোরা এখন আফ্রিকায় যা, আমাদের এখানে আর চাকর বাকরের দরকার নাই। মানে এই কম্প্যারিজনটাকে আমি সার্বিক পরিস্থিতিতে যদি টানি, আপনি এই পরিস্থিতিটাকে বা এই অবস্থানটাকে, পশ্চিমাদের এই কালচারটাকে আপনি কিভাবে দেখেন? আমাদের উপরে চাপানো, আলোদের উপরে চাপানো, না সামাজিক ভাবে একটা বৈষম্যকে প্যাট্রনাইজ করা, নাকি ভণ্ডামি, নাকি উভয়, সবকিছু? আপনার কি মনে হয়? এটা একটা জিনিস হলো যে প্রথম কথা হচ্ছে যে এই পুরো ব্যাপারটা যদি আমি মন্তব্য আকারে বলি তাহলে এটা কমপ্লিটলি ভণ্ডামি। যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থ হাসিল না হবে, স্বার্থ যতক্ষণ আছে ততক্ষণ আপনাকে সে তার প্রয়োজন মতো যে অবস্থানে দরকার সেখানে রাখবে এবং স্বার্থ শেষ না হওয়া পর্যন্ত আপনি এটা কন্টিনিউ করবেন এবং স্বার্থ শেষ হওয়ার পরেই সে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। এবং সবচেয়ে দুঃখজনক হলো যারা এই স্বার্থের আইটেম আর কি বা উপলক্ষ হন, তারা কিন্তু বুঝেও না বোঝার ভান করেন। এটা হলো আরেকটা মানে দুঃখজনক অংশ আর কি, যারা স্বার্থের উপলক্ষ হয়ে যায় বা উপঢৌকন হিসেবে যায়। এবং বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখছি সেটা কিন্তু এবং এই কাজটা তারা করেছে কমপ্লিটলি। অ্যাকচুয়ালি হিউম্যান বিইং হলো বেসিক্যালি হলো স্বার্থপর। সুতরাং সে কিন্তু শুধুমাত্র নিজের স্বার্থটাই বোঝে। তার কাছে দল, পরিবার হোক, ফ্যামিলি, আপনার সেটা গোত্র হোক বা দেশ হোক, এগুলি কোনো কিছু প্রায়োরিটি না। তো যে কারণে এই মানুষের এই চারিত্রিক কারণেই কিন্তু পশ্চিমারা আমাদেরকে বা এই ধরনের যারা নাকি নির্যাতিত, নিগৃহীত এবং অবহেলিত জনপদ, তাদের সাথে কিন্তু এই আচরণটাই করে এসেছে। এবং এই নির্যাতিত, নিপীড়িত জনগণের মধ্যেই তাদের নিজেদের মধ্যে এক ধরনের নিজেদের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার প্রতিযোগিতার ফলে তারা কিন্তু সবসময় আমাদের সাথে এই বা যারা নাকি নিগৃহীত তাদের সাথে কিন্তু তারা জয়ী হয়ে এসেছে। কারণ নিজেদের লোভ লালসার কারণে আমরা
আমাদের দলগত স্বার্থকে বিসর্জন করে দিয়ে নিজের স্বার্থকেই যেহেতু আমাদের প্রাধান্য দেই, সেই জন্য কিন্তু তখন ওই যে তাদের যে যে পরিকল্পনাটা বা তাদের যে আমাদেরকে এক্সপ্লয়েট করার যে আর্ট বা যে কৌশলটা, সেটা কিন্তু আমরা জেনেও কিন্তু না জানার ভান করে থাকি। এবং এইটাই হচ্ছে এখন সারা বিশ্বে এটা শুরু হয়েছে দ্বিতীয় মহাযুদ্ধ। অ্যাকচুয়ালি এটা অনেকদিন থেকে চলে আসছে, কিন্তু বর্তমান যুগে এটা বোঝার পরও এই যে এই শিক্ষিত জনগোষ্ঠীর এই না বোঝার ভান এবং আবার একই সাথে নিজেদেরকে আবার জাহির করা যে আমি সবই জানি, সবই বুঝি, যা করি আমি বুঝে শুনে করি, এই দুটো হলো একটা খুব কনফ্লিক্টিং পজিশন তাদের। যদি সে বুঝে শুনে করে তাহলে কিন্তু সে তার মানে সে যাকে রিপ্রেজেন্ট করে সে একটা যৌক্তিক অবস্থান নেওয়ার কথা, কিন্তু সে যেহেতু সে বুঝে শুনে নিজের স্বার্থটা দেখে, সুতরাং সেই যৌক্তিক অবস্থান থেকে আর সে সবসময় সরে যেতে থাকে এবং ফলে পুরো জনপদকেই সে অনিরাপদ করে তোলে। এবং সেটাই হয়েছে এই এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির বা যারা নাকি সাবজেক্ট, আমি বলবো এই সমস্ত পশ্চিমাদের সাবজেক্ট হিসেবে যারা কাজ করে, তাদের পরিণতি কিন্তু এটাই হচ্ছে। এখন পশ্চিমারা যখন আফ্রিকায় গেছে, তারা বলছে তোমাদের এখানে আমরা ফার্মাসিউটিক্যাল করব, ঔষধ তৈরি করব যাতে তোমরা সুস্থ হও। তো এভাবে জমি, এক খণ্ড জমি দিল। এক খণ্ড করতে করতে দেখা গেল বাবার জমি দেওয়া শেষ, ছেলের জমিও দিচ্ছে, দাদার জমিও দিচ্ছে। পরবর্তী সময় দেখা গেল প্রিটোরিয়ায় অথবা জোহানেসবার্গে কালোদের আর জমি নাই, জমি সব দেওয়া হয়ে গেছে, জমির মালিক এখন শ্বেতাঙ্গরা। এরপরে তারা বলে যে আমাদেরকে তো জোর কইরা স্লেভ বানানো হয়েছে, এবং স্লেভ বানানোর পরে তাহলে এখন জমি তো সাদাদের দিয়ে দিছি, তো এখন খাবো কি? কিন্তু দেয়ার আগে তারা এটা কেউ চিন্তা করে নাই। এখন আপনি বলছেন ওখানে বড় হওয়ার একটা প্রতিযোগিতা, আসলে কি এটা বড় হওয়ার প্রতিযোগিতা না সাদাদের সাথে খাতির কার বেশি? সাদাদের সাথে খাতির কার বেশি? আর সাদাদের বাড়িতে যদি আমি কাজের লোকেরও দায়িত্ব পালন করি, ওই বাসার যদি আমি হাউসকিপারও হই, বাইরে গিয়ে আমি বলবো বড় সাহেবের পাও চাইপে আসছি। আসলে কি আমরা ওখানে গিয়ে বড় হই, বড় হওয়ার প্রতিযোগিতায় মেতে উঠি, নাকি আমরা সাদাদের কাছে আগে গ্রহণযোগ্য, কে কতটা স্যার প্রমাণ করার চেষ্টা করি? জিয়া ভাই, এই সাদাদের কাছে গ্রহণযোগ্যতার ব্যাপার, প্রমাণ করার ব্যাপারটা তো ইন্টারনাল, উইদিন দ্য বাউন্ডারি অফ দ্য হোয়াইটস। বাট যখন সে বাইরে আসছে, তখন কিন্তু তার পরিচয়টা সে একটা, তার নিজের মাহাত্ম্যটা সে বর্ণনা করতেছে যে আমি আই এম সো গ্রেট দ্যাট ইউ সি আই হ্যাভ গট, আমার তো সাংঘাতিক ভালো সম্পর্ক, যার জন্য আমাকেই তারা বেছে নিয়েছে তোমাদের মধ্যে থেকে। সো আই এম এ বেটার ক্রিয়েচার দেন ইউ। এইটাই হলো এইটাই হলো ডাইকোটমি আর কি। একটা হলো একদিকে হলো সে ভিতরে গিয়ে সে হলো চাকর, আর বাইরে হলো সে চেষ্টা বোঝানোর, তার কওমকে বা তার জনগণকে বোঝানোর চেষ্টা করছে দেখো আমি তোমাদের থেকে সুপিরিয়র, আমি যদি তোমাদের থেকে জানি বেশি ভালো, আমি জ্ঞানী, এই জন্য আমাকে তারা তোমাদের মধ্যে থেকে আমাকে বেছে নিয়েছে। এইটা ওকে, চমৎকার বলেছেন জিয়া ভাই। আমি আপনার কাছে আসছি। আসিন ভাই, আমি জিয়া ভাইয়ের সাথে যে কথাটা বলছি, আমি এই বিষয়টাকে আপনাকে নিতে দেব, আমরা এই বিষয় টানবো না, এটা আপনি শুনেছেন, আমি শুনেছি, কারণ আমরা একই বিষয় নিয়েই তেলে কথা বলবো। আমি এবার একটু আগে যাই। এক পর্যায়ে বলল যে তোমাদেরকে আমরা সিকিউরিটি দেব। এখন তো আমাদের আরব বিশ্বের রাজা বাদশারা বলছে আমাদের কিসের সিকিউরিটি? বলছে তোমার সম্পদ বেশি, ইয়েমেনিদের সম্পদ কম, ইয়েমেনিরা তোমার উপরে হামলা করবে, তো তোমার বাঁচতে হবে না? তো বলছে ইয়েমেনিদের তো আমরা ভাত দিয়া পালি। তো বলছে না, তোমার আছে, তোমার কাছ থেকে ডাকাতি কইরা নিব, তো তারা এখন তোমার এখানে ডাকাতি করতে আসবে, এই জন্য তোমাদের প্রোটেকশন দরকার। তারপরে তোমার দেশের মধ্যে তুমি রাজা, তোমার এখানে মাথাচাড়া দিয়ে উঠবে লোকজন, তোমার রাজা হিসাবে আর দেখতে চায় না। এখন ওই রাজ পরিবারের কেউ আর বলে না যে তোমরা পশ্চিমা বিশ্বে তো গণতন্ত্র চর্চা করো, তাহলে এইখানে আমারে টেকানোর জন্য তোমার এত মাথা ব্যথা কেন? কোন রাজা কিন্তু বলে না।
আপনি জীবনে কোনোদিন শুনবেন না মিডল ইস্টের কোন রাজা পশ্চিমা বিশ্বের কেউ বলছে যে পশ্চিমা বিশ্বে তোমরা তো গণতন্ত্রের ধারক, তাইলে তোমরা আমারে ক্ষমতায় রাখতে চাইতেছো কেন, আমি রাজা, এই কথাটা জিজ্ঞাসা করে না। এই জিজ্ঞাসা না করার কারণটা কি আপনার মনে হয়? বিসমিল্লাহির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। ভাই, আগে পশ্চিমা বিশ্বকে আগে চিনি। এরা কারা? ৩০০ বছর আগে তারা আছে জলদস্যু, ডাকাত। এখানে সেখানে আমার দেশেও তারা লুটপাট করে আমার দেশটাকে দখল করছে। এরা এলো পশ্চিমা বিশ্ব। আমাদের যে ছিল আমাদের মূল্যবোধগুলি তারা ছিনিয়ে নিছে, আমাদের জনগণকে করাপ্টেড করছে। এখন তারা হয়ে গেছে সভ্য, আমরা হয়ে গেছে অসভ্য। আমাদের যারা এলিট শ্রেণী তারা হলো বড় অসভ্য। ওই ৫ ৮ যে কথা বললেন তারা সেই কাজগুলি করতেছে। সেম আজকে রাজা বাদশারা কিভাবে হইলো? রাজা বাদশাহ কে বানাইছে? ওরা নিজেরা হয় নাই, পশ্চিমারা বানাই দিছে। তোমরা রাজা, তারাই আবার শত্রু দেখাই দিচ্ছে, এটা তোমাদের শত্রু। তাই তোমাদের নিরাপত্তা দরকার আমাদের। এবং এই বোকার মতো কাজগুলি করছে, জনগণের সাথে না নিয়ে পশ্চিমাদের ভাড়া করছে। এখন দেখেন পশ্চিমারা সবকিছু উল্টে চলে যাচ্ছে এদেরকে বিপদে ফেলে। এটি হলো বাস্তবতা। আপনার সম্পদ আপনাকে রক্ষা করতে হবে, আপনার জনগণকে নিয়ে রক্ষা করতে হবে। এটা যে বুঝবে না সে বিপদে পড়বে। আজকে আরব বিশ্বের এই একই অবস্থা হবে। ওই বেটা ইউরোপিয়ান কেন আসবে আপনার জন্য জীবন দিতে? আমি এই কথা সবসময় বলি। আপনার সম্পদ আপনাকে রক্ষা করবে, আপনার জনগণের রক্ষা করবে। কিন্তু এই আরব বিশ্বের লোক তা করে নাই। রাজা বাদশাহ হয়ে সবার উঠতে গেছেন, হানিমুন করে বেড়াইছেন, আর পশ্চিমাদের প্রশ্রয় দিচ্ছেন। আমাদের এই মুসলমান যারা যখন কাজ করতে যায় তাদের সাথে নিপীড়ন, নির্যাতন সবকিছু করছে, কোনোটাই কমতি করেন নাই। ইসলামের কথা বলে তারা ইচ্ছা মতো আমাদেরকে ব্যবহার করছে। আমি মনে করি এবার আরব বিশ্বের শিক্ষা হবে, এবং শিক্ষা হচ্ছে, আরো হবে। মাঝখানে আমরা গরিব লোকজন তেরার জন্য বিপদে, মানে শেয়ার মার্কেট বিপদে। আজকে জিয়াসাকে বলতেছিলাম গাড়ি ট্যাঙ্ক তেল ভরে নিয়ে আইসি, উপায় নাই, বলা যাচ্ছে না। ইরান এমন একটা রাষ্ট্র, তার ইতিহাস বহু হাজার বছরের ইতিহাস। আচ্ছা আজকে ভাই, আপনাকে হাসিন ভাই, আপনাকে আমি একটা কথা বলি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি অথবা রুহুল্লাহ খোমেনি 1979 বিপ্লবের পরে, আপনি মিলিটারি একাডেমিতে গেছেন, আপনি লেখাপড়া করছেন, ইরান কি কখনো বলছে যে তাদের টেরিটোরিয়াল গেইনের জন্য কোথাও যুদ্ধ করতে যাইতেছে, কোন দেশ দখল করছে, এ ধরনের কোন অ্যাসপাইরেশন, উচ্চাকাঙ্ক্ষা তারা কি বলছে যে আমার এইটা উচ্চাকাঙ্ক্ষা, এইটা আমি অমুক দেশ দখল করব, আমার ওইটা করতে হবে? এমন তো তারা তো কোনো জায়গায় আগ্রাসন চালায় নাই, চালাইছে? কখনো কোথাও করে নাই, কারণ ছাড়া দেখেন গায়ে পড়ে আজকে আমেরিকান বা এই কাজটা আচ্ছা, করছে। এখন আমি আমি না, আমি এটা করে নাই। এবং কিছুদিন আগে কি আমি ২-৩ দিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে কোনো একটা জায়গায় বলতে শুনছি যে আমরা তো আমাদের টেরিটোরিয়াল গেইন নিয়ে তো আমরা কোনো কথা বলি নাই, আমরা যে নতুন টেরিটরি কোনো জায়গায় দখল করব আমাদের এমন কোনো অ্যাসপাইরেশনও নাই, এবং কোনো একটা মুসলিম বিশ্বে আমরা গিয়ে হাঙ্গামা করব এমনও তো কোনো আমাদের ইনভলভমেন্ট নাই, এটা আমরা করি নাই কখনো। এখন আমাদের একটা জিনিস, মুসলিম বিশ্বে একটা জিনিস হইছে, ইরান বাদ দিয়ে অন্য কোন কান্ট্রি, মুসলিম কান্ট্রি, নেম ওয়ান, কান্ট্রিতে পশ্চিমাদের দেওয়া রাডার আছে। রাডারে এবার আপনি কি জানেন এই প্রত্যেকটা রাডার বসানো হয়েছে ইরানিরা আসবে তোমাকে ধরতে? ভাই ভাই, মানে মজার কথা, এত মজার কথা, মানে ওমান রে কইছে ইরানি তোমাকে ধরবো, তোমার একটা রাডার দরকার। আচ্ছা, এখন কাতারের আমির উনি কইছে তাহলে একটা রাডার একটা বসায় দাও। তাহলে রাডারে কি দেখা যাবে? আকাশ পথে ইরান আইলে আমরা বুঝা ফেলামো, নৌ পথে ইরান আইলে আমরা বুঝা ফেলাবো, নৌকা পথে আসলে আমরা বুঝা ফেলাবো। তো ইরান আসবে তো ইরান রে ধরতে হইব। তো এখন ইরান রে ধরার জন্য কাতার কইছে যে ঠিক আছে। কিন্তু আচ্ছা, একটা কথা,
কাতারের আমি নিজে কি বুঝে নাই যে এই রাডারটা বসাইয়া এইখানে বসিয়া পুরা মুসলিম বিশ্বটাকে পশ্চিমারা নিয়ন্ত্রণ করতেছে। আমার ঘরে আমার বউয়ের ব্রাড সাইজ কত, এন্ট্রির সাইজ কত, আমি কয়টা মাইয়ার লগে শুই, এরা সব জাইনা যাইতেছে। এরা কি এটা বুঝে নাই? তারা ওই সমানে পশ্চিমাদের কইছে হয় রাডার বসাইয়া দাও, বসাইয়া ইরানিদের কাছ থেকে আমাদেরকে রক্ষা করো। মানে আপনার কাছে এর চেয়ে সিলি অর ইডিওসি আপনার কাছে কি মনে হয়? কর্নেল হাসিন, আপনি ব্যাখ্যা করতে পারেন কিনা? আমার কাছে কোনো ওয়ার্ড নাই ভাই। আচ্ছা ভাই, আমি একটু বলি, এদের যে রাজতন্ত্র এটা সম্পূর্ণ অবৈধ। রাজতন্ত্রের বৈধতা দিচ্ছে পশ্চিমারা। দেখেন তার আগে কি করছে, ইরানকে একটা বিশাল একটা মনস্টার বানানো হয়েছে। ইরান তো আমাদের মতোই অন্যান্য দেশের মতো মুসলমান রাষ্ট্র ছিল। ইরান শিয়া, এই শিয়াকে একটা কে দিছে? আমার জানা মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার বংশধর কেউ শিয়া বলে নাই, এটা দল শিয়া বানাইয়া এটার উপর যত রকম প্রপাগান্ডা আছে ইরান দিয়ে বানানো হয়েছে। ইরান ওইটা দিয়েই তাকে ট্যাগ করা হয়েছে, কারণ ইরান এমন একটা রাজ্য কয়েক হাজার বছরের ইতিহাস। সুতরাং এটা একটা মানে একটা কি বলেন, ও জাতিগত ভাবে এরা মানে অপরাজিত একটা শক্তি। তো এরা ট্যাগ দিলে ভালো চলবে। আমার দেশে দেখেন বাবর, মোগল বংশ, ইকবালউদ্দিন বখতিয়ার খলজি, সম্মানিত, সবাই মানি, সবাই তো শিয়া ছিল। শিয়া শিখলাম কবে? বেশি বছর না, 200 বছর হবে না। 1857 সালের দিকে মনে হয় বললো শিয়া আহলে হাদিস এই আদে বাদে জিনিসগুলি বইলা মুসলমান ডিভিশন করলো, শিয়ারে বানালো। যুদ্ধটা চালাইতে হবে, তো ব্যবসা করতে হবে, অস্ত্র ব্যবসা। একটা বানালো একটা ইরানকে শিয়া রাজ্য, বিশাল ক্ষমতাশালী। এখন এই ছোট ছোট রাজ্য ব্যবসা করলো। এখন দেখেন বাস্তবতা কি, এই রাজাগুলি এতটা পেটু, এতটা গর্দভ, এতটা মাথা বোটা যে অন্যের উপরে ভরসা করে তুমি নিজের জীবন বাঁচাতে পারবা না। নিজের জিনিস লাগবে, নিজের আর্মি লাগবে, নিজের প্রযুক্তি লাগবে। আমাদের ছিল, চেষ্টাও তারা করে না। মাঝখান দিয়া অন্য ধর্মের লোকদের এনে তারা এইগুলি করছে। এখন তারা শিক্ষা পাচ্ছে, আমার তো খুব ভালো লাগতেছে। আরো কিছু বোম পড়া দরকার। আসলে রক্ত না দিলে সংস্কার হয় না ভাই, আমি মেইন জিনিস মনে করি। রক্ত ছাড়া সংস্কার হয় না। আরো বেশি দরকার ঐক্যমতে আসা। এই শিয়া সুন্নি করে বিভেদ করে আমাদেরকে ডিভিশন করা হয়েছে, নাথিং লাইক দ্যাট। আপনি আমাদের যে একটা খলিফা ছিল, যদিও সে তেমন এফেক্টিভ ছিল না, তাকেও এই ডিভিশন করে ভাগ করা হয়েছে। আমাদের এখন এটা সুযোগ হয়েছে, রক্তের মধ্যে সংস্কার হোক, বেশি করে যুদ্ধ ঠিক মতো মানে মরুক। এই রাজাদের দরকার নাই, যে রাজা জনগণের উপকারে আসে না, নিজ দেশের উপকারে আসে না। আপনি দেখেন, আমি বলতেছিলাম 300 বছর আগে। হাসিন ভাই, আপনাকে একটু থামাই। এই রাজারা তো মরবে না। রাজাদের যদি ওখানে মরার কাছাকাছি যায়, রাজারে কুয়েত থেকে পশ্চিমা বিশ্বে নিয়ে আসা হবে। ওইখানে তারপরে আপনারে আমারে স্লটার করা হবে। স্লটার করার পরে যখন আমি আর আপনি হসপিটালের বেডে বাইন্দা বিছানার সাথে রাখবে, তখন আবার রাজারে নিয়ে ঠিক মতো বসাই দিয়ে আসবে। তো এই আমরা যেটা বলি, সাবজেক্টটা হইতেছে কি, আপনার কাছে যে প্রশ্নটা করছি, একটা রাষ্ট্র ধরেন কাতার, কাতারের একটা রাষ্ট্র অস্তিত্ব আছে, তাদের তো সার্বভৌমত্ব আছে, তাদের নিরাপত্তা আছে। এখন তারা যখন পশ্চিমা বিশ্বের কেউরে বলে যে তোমরা এসে একটা রাডার বসাবা, ইরান আসবে, এই রাডার বসাইলে তো তুমি আমার সার্বভৌমত্বের তুমি প্রথম হুমকি হইয়া দাঁড়াও, যে আমার ইন্টারনাল সবকিছু তুমি জেনে ফেলো। তারা কি এটা জানেন? এবং আরেকটা কথা, তুমি ওখানে পশ্চিমে একটা সেনা ছাউনি তৈরি করতে দাও। পশ্চিমা সেনা ছাউনিটা তুমি তোমার ওখানে যখন বসাইতে দাও, তুমি জানো যে এই সেনা ছাউনিটা তোমার যে ক্যান্টনমেন্ট আছে তার চাইতে বেশি শক্তিশালী, তোমার যে কোনো সময় একটা থাপ্পড় মেরা ফালাইয়া দিবে। বুঝে না, নাকি বুঝে না বোঝার ভান করে, নাকি এইটা চিন্তা করে যে জনগণের কাছ থেকে আমার প্রোটেকশন দরকার, জনগণ আমারে আর রাজা মানবে না, জনগণ আমারে পাড়ায় মাইরা ফেলাইবো। তখন এই রাডারটা যদি এইখানে থাকে, আর যদি এখানে একটা পশ্চিমাদের সেনা ছাউনি থাকে, তাহলে আমার রাজত্বটা ঠিক ঠিক থাকবে। সাবজেক্টটা কি এরকম? অবশ্যই এরকমই। এরা জনগণের উপর আস্থা নাই। এরা জনগণ এই আসলে সত্যিকার অর্থে এরা তো জেলে ছিল সম্প্রদায়, জেলে সম্প্রদায়। এরা ছিল বেদুইন। এদের ডিএনএ এর মধ্যে ওই জিনিস কাজ করে। সার্বভৌমত্ব জিনিসটাই বোঝে না। সার্বভৌমত্ব মানে না সেনা ক্যাম্প বানানো বা ছাউনি বানানো। সার্বভৌমত্ব সবকিছুর উপরে, নিজের দেশের সম্পদ থেকে আমার জনগণও আমার সার্বভৌম। এই জিনিসটাই তারা ফিল করে না, সার্বভৌমত্ব ব্যক্তিতে কত বড়। এখন তার গদি নেওয়া ব্যস্ত।
তেল ক্ষেত্র নিয়ে ব্যস্ত, ভাগাভাগি নিয়ে ব্যস্ত। আসলে এদেরকে শিক্ষার প্রয়োজন, শিক্ষাও তেমন নেন না। এবং যে ইসলামিক হাসিন ভাই আপনি আপনার এই কথার সাথে আমি ভাই সম্মানের সাথে দ্বিমত পোষণ করি। আপনি বলছেন শিক্ষাও তারা নেন। ভাই আপনি কি জানেন কাতারের আমির কোথায় লেখাপড়া করছে? ভাই কাতারের আমির লেখাপড়া করছে অক্সফোর্ডে। কাতারের আমিরের ছেলে পান লেখাপড়া করছে হার্ভার্ডে এবং ইয়েলে। এবং আপনি জানেন তারা প্রিন্সটনে লেখাপড়া করে গেছে। এগুলার এই ধরনের ইউনিভার্সিটি গুলার নাম বানান করতেও আপনার আর আমার কষ্ট হবে। লেখাপড়া করে গেছে, তারা এটা জানে এবং এটা জানার পরে তারা এটা করে। এখন আপনি আপনার আর আমার এক জায়গায় কন্ট্রাডিক্ট করে। আপনি যেটা বলছেন এদের লেখাপড়া করতে হবে, এবং এই কথাটা যদি আপনি আমার দেশের লোকজনদেরকে বলেন বললে আমি হয়তো তর্ক করব না। আচ্ছা হাসিন ভাই আমি আপনার কাছে ব্যাক করি। জিয়া ভাই আমি আমি আপনার একটু কাছে বলে নিই, আমি একটু বলে হ্যাঁ, নিই। জিয়া স্যার জি, জানে না, জিয়া স্যার জানে এই আরব বিশ্বের লোকেরা আমাদের স্কুল কলেজে পড়াশোনা করে, তাদের জি, গুণগত মান, তারা কি পড়াশোনা করে একটু ছাড় বলতে পারবেন। ওনারা হলিডে চলে যান, আবার আসেন, কিন্তু আমাদের পড়াশোনা স্কুলগুলিতে যেই চাপ, সম্ভব নেই সময়ের মধ্যে, বাট তার মধ্যে তারা রিক্রেশন করে। যে লেখাপড়া করলে ইউনিভার্সিটিতে গেলে সার্টিফিকেট নিলে সে জ্ঞানী হবে, আসলে ডিএনএ এর মধ্যে রয়েছে বেদুইন, ডিএনএ এর মধ্যে বেদুইন রয়ে গেছে, ডিএনএ এর মধ্যে হুদপুরে রয়ে গেছে, কাশিবান্দি রয়ে গেছে। মূল জায়গায় আসেন, কাশিবান্দি ফুর্তি, এটা নিরাপত্তা দিয়ে দিবে, তাই নেবে। তার প্রধান শত্রু তার জনগণ, তাকে বাঁচানোর জন্য বিদেশি দরকার। তো সেই অ্যানালিসিস করে তার দৃষ্টিভঙ্গিতে, সুতরাং এই অ্যানালিসিস মিলবে না। ধন্যবাদ জিয়া ভাই, জিয়া সাহেব। ওকে। জিয়া ভাই আমরা যে কথাটা বলছি, হাসিন ভাই বলছে যে তাদের লেখাপড়া দরকার। আপনি জানেন হয়তো এই মুহূর্তে মিডল ইস্টের যে রাজ পরিবারগুলো তাদের যে শিক্ষা, তাদের যে তিতিক্ষা এটা এটা আনপ্যারালাল। তারা হার্ভার্ডে লেখাপড়া করে, প্রিন্সটনে লেখাপড়া করে, কলম্বিয়ায় লেখাপড়া করে। এদের লেখাপড়ার কোনো অভাব নাই। কিন্তু একটা কথা, যখন নিরাপত্তার জন্য পশ্চিমারা বলে তোমাদের এখানে আমরা রাডার বসাবো, তোমাদের এখানে আমরা 7 ফ্লিট নিয়ে আসবো, অথবা একটা সেনা ছাউনি করব, একটা বেস করব। আচ্ছা, তারা কি জানে না যে আমি যখন আমার দেশে রাডার বসাইতে দেব আমার নিজের আর কোনো সিকিউরিটি থাকে না, আমার নিজের আর রাষ্ট্রীয় প্রাইভেসি থাকে না, আমার আর পারিবারিক প্রাইভেসি থাকে না। আমি যদি একটা সেনা ছাউনি এখানে বসাই সেক্ষেত্রে এরাই আমার ক্যান্টনমেন্টের চেয়ে এরাই বেশি শক্তিশালী হয়, এটা তো বুঝে। হাসিন ভাই বলছে যে রাজা বাদশারা মনে করছে তার জনগণই তার শত্রু। শুধু ইরান যে তার শত্রু তা না, ইরানের বলছে যে ইরান আসতেছে, ইরান আসতেছে। এবং আপনি মজার কথা আপনারে বলি, আপনার সেপ্টেম্বর দ্য 11th আরব বিশ্বে বোঝানো হইল যে জঙ্গিরা তোমাদের রাষ্ট্র নিয়ে নেবে, জঙ্গিরা তোমাদেরকে আক্রমণ করবে, জঙ্গিরা তোমাদের বাদশাহী খতম করে দিবে। তো জঙ্গিদের খাওয়া শেষ, এখন আর জঙ্গি বলতে কোনো জায়গায় কিছু নাই, যা আছে সব কাগজে পত্রে। এখন তাদের অন্য আর একটা জঙ্গি দরকার, অন্য আর একটা জঙ্গি তারা পায়ে গেছে মিডল ইস্টে, ওইটা হইছে ইরান। ইরান আসবে, এই জন্য তোমাকে রাডার দরকার। ইরান আসবে, এখন তোমাদের ব্যালিস্টিক মিসাইল দরকার। ইরান আসবে, এখন তোমার ইন্টারসেপ্টর দরকার, তারা যে মিসাইল মারবে ওইটা ইন্টারসেপ্ট করার জন্য ইন্টারসেপ্টর দরকার। কিন্তু আমি আপনাকে যে প্রশ্নটা করব, এই রাজা বাদশারা যেগুলো অ্যালাউ করছে তাদের কি এই মুহূর্তে ওইসব দেশে সার্বভৌমত্ব বলতে কিছু আছে, সিকিউরিটি বলতে কিছু আছে, প্রাইভেসি বলতে কোনো কিছু তাদের কি আছে? আচ্ছা, আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে একটু ইতিহাস টানতে চাই। সেটা হচ্ছে যে জি, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে সময় অটোমান এম্পায়ারের এগেনস্টে কিন্তু আরব রিভোল্টে যারা যারা ভূমিকা রেখেছে সেটা হচ্ছে যে কিং হুসেইনের ফ্যামিলি, যে এখন যে জর্ডানের বাদশা, অ্যাকচুয়ালি হি ইজ দ্য পার্সন হু রিভোল্টেড এগেনস্ট অটোমান এম্পায়ার। তো অটোমান এম্পায়ারের এগেনস্টে যখন রিভোল্ট করলো তখন ব্রিটিশরা তাদেরকে সাহায্য করলো এই, এবং তাদেরকে বললো যে আমরা তোমাদেরকে একটা ইন্ডিপেন্ডেন্ট আরব দিব, তোমাদেরকে স্বাধীনতা দিব এবং ইন্ডিপেন্ডেন্ট আরব দিব। কিন্তু অ্যাকচুয়ালি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন ইসরায়েলিদেরকে যখন এসে তারা যখন ইসরায়েলে যখন
একবারে হাজারে হাজারে কাতারে কাতারে আনা শুরু করলো, তখন কিন্তু তারা বুঝতে পারলো যে তাদের সাথে কিন্তু একটা বিট্রে করা হয়েছে। এবং এই কিং হোসেনকে কিন্তু তখন আর এই সৌদি, সে কিন্তু বেসিক্যালি সে হলো হাশেমাইট ফ্যামিলির। হাশেমাইট ফ্যামিলিতে আমাদের যে কুরাইশ বংশের বংশধররাই কিন্তু মক্কা, তার অ্যাকচুয়ালি ছিল মক্কার রুলার। এই মক্কার রুলার হিসেবে কিন্তু সে তার অথরিটি এক্সপান্ড করতে করতে জর্ডান পর্যন্ত গেল, এবং তারপরে তার এক ছেলেকে পাঠালো হলো ইরাকের রাজা হিসেবে, আর একজনকে পাঠালো সিরিয়া দখল করতে। এবং তারা বললো যে পুরো ট্রান্স আরব, এটাকে যেটা বলছে ট্রান্স জর্ডান এরিয়া, এটা পুরোটাই তাদেরকে দেওয়া হবে। কিন্তু ব্রিটিশরা এটা না করার ফলে তখন কিন্তু এটাকে ব্রিটিশদেরকে বলা হলো, এটা এই সময়টাকে এই তাদের এই পদক্ষেপটাকে বলা হলো গ্রেট বিট্রেয়াল। এটা হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। এই বিট্রেয়ালের পরেই আরবদের বোঝা উচিত ছিল যে পশ্চিমারা এই যে তারা যে বেসিক্যালি বিট্রেয়াল, এটা কিন্তু তাদের বোঝা উচিত ছিল, সেটা তারা বোঝে নাই। কারণ তারা তাদের নিজের স্বার্থের দিকে তাকাইছে, যে কারণে তারা শুধুমাত্র তাদের ক্ষমতা নিশ্চিত করার জন্য এবং এরপরে যা হয় হোক তারা যেন তাদের ক্ষমতায় বসে থাকতে পারে, শুধু এইটা ফ্যাসিলিটেট করার জন্য কিন্তু এই পুরো ব্যাপারটা। কাজেই এই যে আপনি যে কথাটা বললেন যে আপনার একটা ক্যান্টনমেন্ট স্টাবলিশ করলো, কে করলো, কেন করলো, এই সমস্ত বিশ্লেষণ করার প্রজ্ঞাও তাদের ছিল না, ভাবনাও তাদের ছিল না, কারণ তারা নিজেরাই নিজেদেরকে কখনো সক্ষম করে তোলে নাই। আপনি যদি ইরানের দিকে তাকান, আমি আপনাকে যে পয়েন্টটা বলতে চাচ্ছি সেটা হলো ইরান এবং ইরাক, এরা কিন্তু মুসলিম সভ্যতার একেবারে প্রথম দিকের, এবং তারা যে তখন যে মানে মুসলমানদের প্রথম বিশ্ববিদ্যালয় কিন্তু হলো আল আজহার বিশ্ববিদ্যালয়, যেটা আমরা মাদ্রাসা বলি, যেটা এই মাদ্রাসার কিন্তু তখন এটাকে কিন্তু বলা হতো মাদ্রাসা, যেখানে শুধুমাত্র কোরআন শিখানো হতো না, হাদিস শিখানো হতো না, সেখানে কিন্তু সমস্ত বিজ্ঞানের, আধুনিক বিজ্ঞানের সব সাবজেক্টই পড়ানো হতো। একটা বিশ্ববিদ্যালয়ে যা পড়ানো হয় তাই। তো 971 সালে ইরাকরা কিন্তু এই আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে সব বইপত্র কিন্তু তারা লুট করে আনছেন। তারা কিন্তু অন্য কিছু লুট করে না, এনে তাদের ইরাকে কিন্তু তারা তাদের সেকেন্ড বেস্ট ইনস্টিটিউশন তারা স্টাবলিশ করে। তো এই যে তারা কিন্তু তাহলে দেখা যাচ্ছে কি, ইরান এবং ইরাকি যারা শিয়া, বেসিক্যালি ইরানে হলো মানে পুরো অলমোস্ট 80% শিয়া, আর ইরাকে হচ্ছে অ্যাবাউট 40 to 45% শিয়া। তো তারা কিন্তু বেসিক্যালি জ্ঞানের জন্য কিন্তু তাদের যে তারা আগে যে সমস্ত অভিযান চালাইছে এটা কিন্তু জ্ঞানের জন্য। যে কারণে আপনি আজকে দেখেন ইরানের কিন্তু ইরান কিন্তু তারা কিন্তু আরব না, বাট দে আর মিডল ইস্ট, দে আর কান্ট্রি ফর মিডল ইস্ট। যারা কিন্তু জ্ঞানকে পুঁজি করেছে, তারা কিন্তু ওই কারো পা চাটতে যায় নাই, তারা নিজের পায়ে দাঁড়াতে চেয়েছে। এবং এই যে দীর্ঘ প্রায় 10 থেকে 12 বছর ইরান ইরাক যুদ্ধে তাদেরকে ফেলে রেখে যেভাবে পশ্চিমা বিশ্বের সহায়তায় ইরাক যেভাবে ইরানের উপরে অত্যাচার চালিয়েছে, তারপরে কিন্তু তারা শেষ হয়ে যায় নাই। এরপরে কিন্তু তারা আপনার এই রিভোল্ট করে নিজেদের পায়ে তারা নিজে দাঁড়িয়েছে, এবং এই যে তাদের যে স্পৃহা, এটাকেই কিন্তু পশ্চিমা বিশ্ব ভেবেছে যে তারা এই তাদের নিজে দাঁড়ানোর ভিতরে তাদের যে স্পৃহা, এই স্পৃহাটাই তারা একদিন তাদের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, এবং আজকে কিন্তু তাই হয়েছে। এবং আপনি যদি আমি এখানে আমি একটা বিষয় খালি বলে শেষ করছি, সেটা হচ্ছে আজকে যে অবস্থা আমরা দেখি, সেই বিশ্লেষণ, এই জিনিসপত্র বিশ্লেষণ করার ক্ষমতা বর্তমান যে আরব বিশ্ব যেটা বলি আমরা, এই যে আদার দেন ইরাক এবং ইরান বাদ দিয়ে বাকি যে দেশগুলি আছে, এই দেশগুলিতে যারা ক্ষমতাসীন আছে তাদের পক্ষে এটা হয়তোবা তারা জানে, কিন্তু তারা তাদের নিজের স্বার্থে এটা কখনোই মানুষের কাছে তুলে ধরে নাই যে আমাদেরও স্বাবলম্বী হয়ে দাঁড়ানো দরকার, এবং আমাদের ক্ষমতার উপরে দাঁড়ানো দরকার, এবং আমাদের নিজেদের উপরে বিশ্বাস রাখা দরকার। এবং তারা কি করেছে, একটা খুব ল্যাভিশ লাইফ চুজ করে নিয়েছে, এবং যেটাকে কখনোই কম্প্রোমাইজ করতে চায়নি। ভাই, একটা দেশকে শক্তভাবে দাঁড়াতে হলে কিন্তু এই সমস্ত ল্যাভিশ লাইফের কথা চিন্তা করলে হবে না। এখানে কিন্তু একটা সত্যিকারে একটা যোগ্য যোদ্ধা জাতি হিসেবে গড়ে তুলতে হবে, এবং সেটা কিন্তু কঠোর পরিশ্রমের ফলেই সম্ভব। সো ইরানের দিকে তাকালে আমরা দেখতে পাই কি, গত প্রায় 30 বছর ধরে বা 35 বছর ধরে যে তারা এই সমস্ত স্যাংশনের মধ্যে থেকেও
নিজেদেরকে যেভাবে গড়ে তুলেছে, এটাই প্রমাণ করে যে তারা কিন্তু আসলে কারো আধিপত্য মেনে নেওয়ার জন্য কিন্তু নিজেদেরকে তৈরি করে, এবং তাদেরকে কেউ আজ পর্যন্ত তাদের উপরে কেউ আধিপত্য বিস্তারও করতে পারবে বলে আমার মনে হয় না। তো এইখানে আমি বলতে চাই এটাই হলো ডিফারেন্স বিটুইন ইরান এবং রেস্ট অফ দি আরব। আরো একটা কথা আছে, তারা, আপনি ইরানের কথা বলছেন, ইরান এবং ইরাক, এখানে ইরানে তারা 1979-এ রেজা শাহ পাহলভীরে ওখান থেকে সরাইয়া দিছে। ইরানের রাজতন্ত্র ভাঙছে কবে, শেষ হয়েছে কবে, 1959-এ না 58-এ? 53-তে 53-তে। আচ্ছা, জি, তো মোসাদ্দেককে না, রিমুভ করার পরে, যখন তাকে কু করে মেরে ফেলে দেওয়ার পরে তারপরে পরে তারা এই তারা শাহকে পাহলভীরে বসাইছে। জি ওকে, আমি একটা একটা জিনিস আমি বলতে চাচ্ছি, আরো একটা ডিফারেন্স। আপনি আজকের একটা চমৎকার কথা বলছেন, সে চমৎকার কথাটা হইতেছে এই, যে অন্য আরব কান্ট্রির মতো কিন্তু রাজা বাদশারা ইরান, ইরাক এবং ইজিপ্ট এই তিনটা জায়গায় নাই, কিন্তু অন্য সব জায়গায় রাজা বাদশা আছে। হুম, অন্য সব জায়গায়, আর একটা জায়গা বোধ আমি বাদ দিছি, টিউনিশিয়ায় রাজা নাই, না টিউনিশিয়াও নাই। আচ্ছা, টিউনিশিয়া তো নেই, এখন মরক্কোতেও নাই। মক্কাতে রাজা আছে, রাজা ষষ্ঠ আছে, বাট মোহাম্মদ। কনস্টিটিউশনাল, তার শুধু সে একটা কনস্টিটিউশনাল হেড। ওইখানে তো হি ইজ নট দি গভর্নমেন্ট। না, জিয়া ভাই আর একটু পড়ে দেখেন, এখন পর্যন্ত রাজা মোহাম্মদের বিরুদ্ধে এখন আন্দোলন হইতেছে তারে সেরিমোনিয়াল করার জন্য, সে এখনো সাইন করে নাই। তো আমি যেটা মরক্কোর এটা নিয়ে আমি পড়তে গিয়ে আমারও ধারণা ছিল মরক্কো বোধহয় ওই ব্রিটিশ রাজাদের মতো না, হি ইজ স্টিল হোল্ডিং এক্সিকিউটিভ পাওয়ার। আচ্ছা, আচ্ছা, কিন্তু এখন কথাটা হইতেছে, একটা জায়গায় আমি আসতে চাইতেছি জিয়া ভাই, সেটা হইতেছে এই রাজা বাদশাহ তাদেরকে যেভাবে রাখছে সেটা রাখছে, কিন্তু আমরা একটা কথা বলেন তো, তারা প্রমোট করলো, সাদ্দাম হোসেনকে প্রমোট কইরা ইরানের সাথে একটা ক্যাচাল লাগাইলো। এখন আমরা কিন্তু বাংলাদেশে বা অন্যান্য দেশের লোকজনরা সাদ্দামের জন্য কিন্তু আমরা মায়া কান্না কান্দি, আসলে কিন্তু সাদ্দাম হোসেনের জন্য মায়া কান্দার কোনো কিছু নাই, আমি আর আপনি ধরতে পারি না, কারণ তারা সাদ্দাম হোসেন এক এক জায়গায় তৈরি করে জিয়া ভাই। এখন সাদ্দাম হোসেন কি এটা রিয়ালাইজ করে না, তাকে যখন বলা হয়েছে তুমি ইরানের উপরে অ্যাটাক করো, এখানে তোমারে আমরা রাডার দেব, তোমারে আমরা কেমিক্যাল ওয়েপন দেব, তোমারে আমরা এইটা দেব সেইটা দেব, সাদ্দাম হোসেনরা কি এইটা রিয়ালাইজ করে না যে আমাদের দিয়ে এটা কি করানো হইতেছে? নাকি তারা ওই যে শ্বেতাঙ্গদের কাছে কে ক্লোজ এইটা? না, এখানে অন্য একটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে সাদ্দাম ছিল সুন্নি, এবং সুন্নিরা ওকে, হলো মাইনরিটি ইন ইরাক, ওকে, শিয়ারা হলো মেজরিটি ইন ইরাক। সুতরাং তখন সাদ্দামকে যদি রুলার হিসেবে টিকে থাকতে হয়, তাহলে কিন্তু সাদ্দামের সুন্নিদের সমর্থনের বাইরেও তার কিন্তু তার কিন্তু ব্লেসিংস দরকার ছিল অন্য কোনো পাওয়ারের, যে কারণে সাদ্দাম এটাকে লুফে নিয়েছে, মনে করেছে যে এই যদি আমি সমর্থনটা পাই তাহলে আমার জন্য শাসন করা সহজ হবে। এই জন্যই সে, এটা এমন না যে সে বুঝে নাই বলে, সেটা তার প্রয়োজন ছিল তার টিকে থাকার জন্য। এই জন্য তারা পশ্চিমাদের কাছ থেকে এই 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 যে অফারটা, এই যে সমস্ত সহায়তা পেয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, কারণ সেখানে মেজরিটি হলো শিয়া, এবং তার নিজের দেশের ভিতরে শিয়া যদি মিলে যায় তাহলে সাদ্দামের জন্য টিকে থাকা খুব কষ্টকর। এই জন্যই কিন্তু তারা পশ্চিমাদের এই সাহায্যটাকে নিয়েছে। ওকে, আবার আপনি একটু চিন্তা করে দেখেন, সাদ্দামের সময়কার একটা কথা আমি আপনাকে বলি। সাদ্দাম হোসেনকে বলা হইল যে তোমাদের এখানে তোমাদেরকে কেমিক্যাল ওয়েপন আমরা তৈরি করে দেব। এখন কেমিক্যাল, আপনারা কি জানেন সাদ্দাম হোসেনকে ওই যে সুন্নি বানাইয়া বলছে যে তুমি এই কেমিক্যাল ওয়েপন চাইলে ইরানের উপরে তুমি ব্যবহার করতে পারো। আমি সাদ্দাম হোসেনকে কৃতিত্ব দিব, সাদ্দাম হোসেন কিন্তু ওই সময় বলছে যে না, আই এম নট গোয়িং টু ইউজ কেমিক্যাল ওয়েপন অন ইরান। সাদ্দাম হোসেন একটা ভালো সিদ্ধান্ত ওই সময় নিছিল, কিন্তু ব্যক্তি সাদ্দাম হোসেনকে আমি কখনোই দেখি না হি ওয়াজ আ আইডিয়াল ইন্ডিভিজুয়াল হু ক্যান লিড ইভেন এ সুন্নি নেশন, কারণ এখানে তো আর গণতন্ত্রের কোনো কিছু তারা করে নাই। সাদ্দাম হোসেনকে বলার পরে যে তোমার এখানে রাডার বসাবো, সাদ্দাম হোসেন অ্যালাউ করছে। আচ্ছা, আমি সাবজেক্টটা থেকে একটু দূরে যাই, আজকে টার্গেট আমার কথাটা মিডল ইস্টও না আর পশ্চিমারাও না, আমি একটু বলতে চাইতেছি আমরা বাংলাদেশিরা
আমরা বাংলাদেশিরা এই স্বাধীনতা পাবো, তারপরে বন্ধুত্ব পাবো, নিরাপত্তা পাবো, গত 54-55 বছরে আমরাও এই পার্শ্ববর্তী একটা দেশের বন্ধুত্ব, নিরাপত্তা, স্বাধীনতা এগুলো পাইয়া আমরা এখন কোথায় আছি? আমরা আজকের কইতেছি মিডল ইস্টের হাসিন ভাই কইতেছে মিডল ইস্টের রাজারা মরুক, তারা এই মরিয়টের একটু শিখুক। কিন্তু গত 55 বছর, 54-55 বছরে আমরা ভারতের বন্ধুত্ব, স্বাধীনতা, নিরাপত্তা এগুলো পাই আমরা কোথায় আছি জিয়া ভাই? আমাদের অবস্থা তো তাদের মতোই, তাদের থেকে কোনো অংশে মানে ভালো না। ভালো না এই জন্য বিকজ আমরা তো এখন পর্যন্ত তাদেরই বাতলানো পথে চলতেছি। আমরা তো নিজেদেরকে সুযোগ পেয়েও কিন্তু আমরা নিজেরা কমর সোজা করে দাঁড়ালাম না। এটার কারণটা কি জানেন? এটার কারণ একটাই, সেটা হচ্ছে ওই যে সেই কমফোর্ট। আমরাও কিন্তু যারা যারা এখানে মানে শাসকের ভূমিকায় আছে, তারা প্রত্যেকে তারা নিজেদের কমফোর্ট দেখে মানে খুঁজে নিয়েছে এবং সেই কমফোর্ট থেকে তারা বের হতে চায় না। এটাই কিন্তু আসল কারণ। আমি আর কোনো কারণ আমি দেখি না। এটা হলো এক। ২ নম্বর হচ্ছে যে দেশের মানে মানে প্রতিরক্ষা বাহিনী সুযোগ পেয়ে যখন তারা নিজেদেরকে না শুধরায় বা তাদেরকে যদি না শক্তভাবে নিজেদের অবস্থান না খুঁজে নেয়, তার জন্য আসলে আমাদের আর কারো কিছু করার নাই। মানে এটা হলো, যদি কেউ নিজেকে নিজে হেল্প না করে, অন্য কেউ তো তাকে কেউ হেল্প করতে পারবে না। আচ্ছা আমার ভাই, জন্য আমি মনে করি এটাই হলো একমাত্র জিয়া কারণ আমাদের এই অবস্থা। এবং এটা জিয়া শুধু ভাই, এটা না, এবং আরো প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখেন এই দেশের মানুষ কিন্তু সব সময় প্রতারিত হয়েছে শিক্ষিতদের দ্বারা। সাধারণ মানুষ দ্বারা কিন্তু প্রচারিত হয় নাই, কারণ তারা জানেই না প্রতারণা কি জিনিস, এই লেভেলের প্রতারণা। আপনি এই দেশের যত লুটপাট দেখেন। জিয়া ভাই আপনার মাইক্রোফোনটা অফ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো আমার কথা হ্যাঁ, হলো যে আমাদের কিন্তু যা কিছু যত কিছু আমাদের ক্ষতি হয়েছে, আমরা কিন্তু ক্ষতি হয়েছে সবচেয়ে জ্ঞানী গুণীদের দ্বারা। এই জ্ঞান পাপীরাই কিন্তু আমাদের ক্ষতির কিন্তু মূল কারণ। এবং তারা সাধারণ মানুষকে কিন্তু সবসময় নিজের কমফোর্টের বিনিময়ে মানুষকে ভুল বুঝিয়েছে এবং ভুল পথে পরিচালিত করেছে। এবং যখন মানুষ এটা বুঝতে পেরেছে, যখন এটা মাথায় মানে চানা দিয়ে ওঠার চেষ্টা করছে, তখন তারা ওই তাদের সহায়তা নিয়ে এদের কিন্তু ঘাড় মোটকে খেয়েছে। এইটাই হলো মেইন কারণ বাংলাদেশের গত 54 বছর। আমি আমি সবসময় বলি যে এই সমস্ত রাজনীতিবিদরা, তারা নিজেদেরকে আয়নার সামনে নিজের দিকে দাঁড়ায় নিজেকে প্রশ্ন করা উচিত যে আমি কি করেছি, মানে আমার দায়িত্ব আমি কতটুকু পালন করেছি। আমি শিওর আচ্ছা তারা কেউ কোনোদিন আয়নার সামনে দাঁড়ায় না। তাদের আয়নাগুলি হলো কালো, যেখানে কোনো প্রতিবিম্ব থাকে না। ওই আয়নার সামনে দাঁড়ালে তারা আসলে তাদের চেহারা দেখতে পায় না। এই জন্য তাদের এই অবস্থা। বাট আপনি কি, আপনারে আমি আজকে এই মুহূর্তে একটা ক্লিপ দেখাবো, সেখানে আমার কেন যেন একটা জায়গায় আমি থমকে যাই। আমরা তো মনে হয় এখনো স্লেভারি থেকে বাইরে পারি নাই। মানে আমরা একেবারে রক্তের স্তরে আমাদের স্লেভারি, এটা থেকে আমরা বের হইতে পারছি আমি তো দেখি না। একটু ক্লিপটা দেখেন, তারপরে আলোচনা করব। তো আমরা, আমি ক্লিপটা দেখাইতেছি শুধু আমাদেরকে বোঝার জন্য। এই স্লেভ হওয়ার পরে আমাদের আর কোনো ব্যক্তিত্ব থাকে না, আমাদের কোনো বিবেক থাকে না, আমাদের কোনো স্পৃহা থাকে না, আমাদের আর নেতৃত্ব বলতে কোনো কিছু থাকে না। আমাদের মানসিকভাবে আমরা এতটা বিপর্যয় হয়ে পড়ি, ওই মুহূর্তে আমরা একজন সেভিয়ার খুঁজি যারা আমাদেরকে রক্ষা করবে। এই আমরা বাংলাদেশের লোকজনরা একজন কি সেভিয়ার খুঁজে পাইছি, এবং ওই সেভিয়ারটা হইছে ভারত। আমাদের মধ্যে কি এ ধরনের একটা কিছু জানা পাচ্ছে কিনা যে ভারত ছাড়া আমরা চলতে পারবো না, ভারত ইজ দ্য অনলি ওয়ে? মানে আমাদের ভিতরে এইটা দানা বাঁধছে পার্মানেন্টলি। এটা কেন বসছে আপনার মনে হয়? এর ব্যাখ্যা কি? আমি তো কোনো ব্যাখ্যা খুঁজে পাই না, আমার কাছে নাই। কাকে এটা কি প্রশ্নটা কি আপনি আমার জন্য? আপনি আমি আপনাকে বলছি, আমি আর হাসিন ভাই একটু আমি পরে এটা আমি নিয়ে আমি বলবো। এটার উত্তর হলো আমার কাছে একটাই, সেটা হচ্ছে যে যারা এই পরিস্থিতিটা বুঝেন, তারা
নিজেরা ইচ্ছা করে এই পরিস্থিতি থেকে বের হতে চান না। এটার প্রধান কারণ হচ্ছে এইটা থেকে বের হওয়ার জন্য যে মানসিক এবং শক্তি প্রয়োজন, সেই মানসিক শক্তির অভাব। আর 2 নম্বর হচ্ছে তারা এই মানসিক শক্তি অর্জন করার জন্য যে ত্যাগ করা দরকার, যে ত্যাগ হওয়া দরকার, সেই স্যাক্রিফাইস করা দরকার, সেই স্যাক্রিফাইসটা তারা করতে রাজি না। কারণ এই স্যাক্রিফাইস যদি করতে হয় তাহলে তাদের সেই কমফোর্ট অনেক স্যাক্রিফাইস করতে হবে, যার জন্য আপনার এটা তারা করতে রাজি না। এবং আমি একটা কথা বলি, আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি আমরা হয়তো বা ইউনিফর্ম পরে থাকি, মনে হয় যেন আমরা মিলিটারি, বাট ইনসাইড আস উই আর কমপ্লিটলি এ সিভিলিয়ান। আমাদের কিন্তু এই যে ফাইটিং স্পিরিট যেটা বলি আর কি আমরা, ঠিক আছে না, এই ফাইটিং স্পিরিট কিন্তু নাই এই মিলিটারির। ইট ইজ মাই পার্সোনাল বিলিভ। আমি একটা ব্রিগেডকে পরিচালনা করেছি একটা মিশন এরিয়াতে, এবং আমি সেখানে দেখেছি তাদের যে কি স্পৃহা, যে কোথায় তাদের দুর্বলতা। সেটা হলো দুর্বলতা কিছুতেই না একটা, কিন্তু এই সৈনিকই কিন্তু হিল ট্যাক্সে কিন্তু অন্যরকম, আমাদের চিটাগং হিল ট্যাক্সে কিন্তু তাদের চেহারা অন্যরকম, তারা কিন্তু তখন আনকম্প্রোমাইজিং। অথচ তার মানে কি, আমরা যখন আমাদের তাহলে সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে, যে আমরা যখনই যে রোলেই আমরা থাকি না কেন, আমাদের ভিতরে যে সে মিলিটারি এলিমেন্ট, যেটা এই মিলিটারি এলিমেন্টের যথেষ্ট অভাব। এই মিলিটারি এলিমেন্ট না থাকলে একটা জাতি সুযোগ পাওয়ার পরেও, এত বড় সুযোগ পাওয়ার পরেও নিজেদেরকে স্বাবলম্বী করে তোলার যে তাদের স্পৃহা, সেই স্পৃহাটা তারা জাগলো না। এবং স্বাবলম্বী হওয়ার স্পৃহা হইলেই কিন্তু তারা জাস্টিস দিতে পারত প্রত্যেকটা কাজের। তারা কি বলবো আমি, যার যেটা প্রাপ্য সেটা তারা বুঝে দিতে পারত। এবং আমি মনে করি এখানেই হলো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। ওকে, আমি ব্যাক করবো। হাসিন ভাই, আপনি আমাকে একটা কথা বলেন। আমাদের ওই যে জিয়া ভাই আজকের টুকুর একটা এক্সাম্পল টানছে, সে এক্সাম্পলটা হলো প্রথম বিশ্বযুদ্ধে হাশেমিয়াত ফ্যামিলিকে বলা হইলো যে জর্ডনকে পুরা আরব বিশ্বের নেতৃত্ব দেওয়া হবে, একটা দেশ দেওয়া হবে। পরবর্তী সময় ওই হাশেমাইতে, এই যে জর্ডনের বাদশাহ হোসেনের কথা বলছে, হোসেনের বাপের নাম আছিল আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ আরবদের সাথে সবচেয়ে বড় বেইমানি করছিল পশ্চিমা বিশ্বের সাথ দিয়ে। এনিওয়ে, দ্যাটস এ ডিফারেন্ট টপিকস। আমাদের বাংলাদেশে লোকজনদেরকে বলা হইল যে পশ্চিমারা তোমাদের উপরে জুলুম করতেছে, পশ্চিমাদের কাছ থেকে তোমাদেরকে আলাদা রাষ্ট্র বানায় দেব। আমাদের পাশায় চুলকানি উঠলো, আমাদের নেতা হওয়া দরকার, আমাদের বড় একটা রাষ্ট্র দরকার, আমরা বিশাল কিছু কইরা ফেলাবো, তো আমরা বাংলাদেশ বানাইলাম। কিন্তু আমি যে কথাটা বলছি, ঘুম ভাঙতে, মানুষের ভুল ভাঙতে তো 54 বছর লাগার কথা না। আমাদের দেশের কিছু লোকজন আছে হাসিন ভাই, আপনি তাদেরকে ভারতের সমালোচনা তো দূরে থাক, ভারত আমাদের ক্ষতি করছে, ভারত আমাদের মেরুদণ্ড ভাঙ্গা দিছে, ভারত আমাদের ভালো চায় না, এ ধরনের কোনো কথা তাদের সামনে আপনি আলোচনা করতে পারবেন না। আপনি যদি করেন তাহলে আপনারা বলবে তুমি একটা বাবা ছাড়া বেঈমান, তোমার কোনো জন্মের ঠিক নাই, ভারত হচ্ছে আমাদের বাবা। আচ্ছা, তাদের কথাবার্তা শুনলে আমার একটা জিনিস মনে হয় যে তারা বোধহয় কোনো একটা যুগে ভারতের কোনো মন্দিরে তাদের মা, তারা এমন ভাবে কথা বলে, তাদের মা ভারতের কোনো মন্দিরের সেবী ছিল, ওখানে কোনো ব্রাহ্মণ বা পণ্ডিত পৌরসে এসব লোকজনদের জন্ম। আমরা কি 54 বছর পরে আমাদের ভিতরে যেই চাওয়া ভারত, আমার ভারত, আমার গণেশ, মানে এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন হাসিন ভাই? আমার কাছে নাই, আমি আপনার সাহায্য চাই, কিভাবে ব্যাখ্যা করবেন? ভাই আমি একটু বলি, এই ব্রিটিশ আসার পরে আমরা এই যে নতজানু নীতিটা আমরা বেশি করে শিখছি। এর প্রধান কারণ হলো আমাদের ধর্মীয় নেতারা, এনারা আমাদের বলছেন ইংরেজি শিখতে হবে না। ইংরেজি না শেখার জন্য আমাদের কোনো জব ছিল না, কোনো জব ছিল না। কি ছিল? কলম দানিতে কালি ভরে দেওয়া, পাখা আর হলো গিয়ে মালির কাজ, এই 3টা কাজ ছিল, আর কোনো কাজ ছিল না। সবগুলো নিম্ন শ্রেণীর কাজ। যেখানে সেখানে আন্দোলন হচ্ছে, তখন কি করা হলো, ব্রিটিশ একটা ইনকোয়ারি করলো কি করা যায় হুজুরদেরকে,
তো হেড মৌলবী নামে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো মাদ্রাসা প্রাইমারি স্কুলে, যাতে একটা মাঝামাঝি হেডমাস্টারও না জুনিয়রও না। এখন এখানে দোষটা আমাদের ধর্মীয় নেতাদের, আমরা শিক্ষিত হইতে চাই নাই, ব্রিটিশের সুযোগ নিছে। আর ব্যক্তি চরিত্রে ভাই আমরা কিন্তু একটু ভিন্নতর আপনাদের আমেরিকানদের থেকে বা ইউরোপিয়ানদের থেকে। আমরা মিশনে যাই, ওখানে ব্রতলে যাওয়া হালাল, কিন্তু আমি তো বাঙালি মুসলমান, আমার জন্য তো হালাল না। ইভেন ওই এলাকা গেলে আপনি কন্ডম পকেটে নিয়েছেন কিনা চেক করে মিলিটারি পুলিশ, এটা তো আমি আলোচনা করতে পারি না বাসায়। কালচার ভিন্ন। জিএসআর যে জিনিসটা বললেন, একই সেনাবাহিনী হিলটাতে যেভাবে যুদ্ধ করে বাইরে করতে পারে না, তার মূল কারণ হলো হোমসিক। আমি আমার পরিবারের কাছে পবিত্র থাকতে চাই, বাচ্চার কাছে পবিত্র থাকতে চাই, বিতর্কের ঊর্ধ্বে থাকতে চাই। আমি ঘর কোণে, আমি কিন্তু ওই বিদেশিরা যুদ্ধ করতে পারবো না আমেরিকানদের মতো। টাকার জন্য যাচ্ছি বিদেশে, টাকা থাকলে কিন্তু আমি যাবো না। আমি ঘর কোণে চাই, আমি ঘরকে সার্ভ করতে, বাচ্চাদের ভালো থাকুক। আমার দেশে জেনারেলরা বলেন, সৈনিক বলেন, তার বাচ্চা অসুস্থ সে নিজে অসুস্থ হয়ে যায়। ইউরোপিয়ান আমেরিকানরা হয় না। ইভেন তার মা অসুস্থ কিনা তা বদার্ড করে, রাষ্ট্র দেখবে। আমার মাকে তো আমার বউ দেখতে হয়, আমাকে দেখতে হয় মাকে। আমার মার কাপড় চোপড়, বোনের কাপড় চোপড়, এসব তো আমরা টেক কেয়ার করি। আমাদের কালচারটা ভিন্ন, আমাদের নিয়ম কানুন গুলি হওয়া উচিত ভাই এই আমাদের কালচার করে, কিন্তু আমরা ফলো করি ইউরোপিয়ান কালচার। আমাকে তো মনে করেন যুদ্ধের সময় আমি স্যারকে বলছি আগেও যে সিলেটের শরীরকে আপনি তো সাতক্ষীরা যুদ্ধ করাতে পারবেন না, যুদ্ধের প্রথম দিনই ভেঙে যাবে। আগে থেকে কেন করেন না? এত সুন্দর কালচার, সে তার পরিবার বাঁচানোর জন্য যুদ্ধ করবে। আজকে দেখেন আমরা সবকিছু দিয়ে সব দেশের তুলনা হয় না, কালচারের বড় ফ্যাক্টর। আমরা ঘর কোণে ঘরের মধ্যে থাকি। হাসিন ভাই, আপনারে আমি একটা জায়গায় দেই, আপনি যদি আমার এই কম্পারিজনটা দেখেন। আপনি বলছেন ব্রিটিশরা আমাদের স্বভাব নষ্ট করে গেছে, ব্রিটিশরা আমাদের স্বভাব নষ্ট করে গেছে, আমাদের দাস বানাইছে, আমাদের দাসের মতোই দেখছে। আমরা কি এখন ইন্ডিয়ানদের ব্রিটিশ হিসাবে দেখি? বাংলাদেশিরা কি, আমরা কি বাংলাদেশের লোকজনরা যারা ধরেন আওয়ামী লীগ করে বা ভারত, বাংলাদেশের লোকজনরা কি এখন ইন্ডিয়ান কোন লোকজনরা দেখলে তারা কি মনে করে নাকি এরা অ্যাংলো, এরা সাদা, এরা ব্রিটিশ, এরা আমাদের প্রভু? এই জন্য তাদের প্রতি আমাদের এত দুর্বলতা? অবশ্যই তাদের চেতনা হলো কি ৭১ তারা মনে করে ভারত আমাকে স্বাধীনতা দিয়েছে। আমার কথা, আমি কবে পরদিন ছিলাম পাকিস্তানের কাছে, এর আরেক বিতর্কে আসবে। আমি ৭.৫ কোটি লোক এক জাতির, আর ৫.৫ কোটি লোকে ৪ জাতিতে মিলে, আমি তো কোনো পরদিন ছিলাম না। এই মিথ্যা গল্পটা আমাদের ভারত শিখেছে। আমাদের শিক্ষিত লোককে আমাদের সমস্যা, এই সুশীলরা আমাদের সমস্যা। আমাদের জনগণের স্পিড আছে, সাহস আছে, আমাদের এই নেতাদের জন্য আমরা পারি না। তাদের কমফোর্টের জন্য আমরা সমস্যা। যতগুলি দেখেন উচ্চ নেতা, এমপি, সবার আবাসস্থল বিদেশে, এদেশে না। বিপদে পড়লে এরা সব চলে যাবে। আমরা এবার চাইছিলাম ওই লোকদের কি নির্বাচিত হোক, কারণে পারি নাই। বাট এই যে আমাদের জুলাই বিপ্লবে একটা চেতনা হয়েছে ইন্ডিয়ান, আমার মনে হয় এটা ধারাবাহিক থাকবে। এবার দেখছি আমরা মারা নিয়ে গেছে খাবার বাচ্চার জন্য, এটা বিশাল ব্যাপার। আমার বই আমাকে প্রথম চাইনা ধরতে যায়, বাইরে যায়ও না। আমি দেখতাম মেয়েরা বেড়ে আসুক, একদিন দেখি মেয়েরা বেড়ে গেছে। রাস্তায় যাই দেখি মা পানি নিয়ে ঘুরতেছে, কার পানি লাগবে, কার পানি লাগবে, 10 নম্বর বাসার কাছে। আমাদেরও পরিবর্তন হবে ভাই, আমাদেরও চরিত্রের পরিবর্তন হবে, আমাদেরও 14 পরিবর্তন হবে, নাহলে আমরা 14কে বের করে দিব। আমার কিছু নাই, আমার যা আছে তাই দিয়ে আমি। হাসিন ভাই, প্রায় 2 থেকে 3 কোটি মানুষ ভোট দিচ্ছেন নাতে, এবং এই যে 2 থেকে 3 কোটি, ভাই একটু শেষ করতে দেন। এই 3 কোটি হইছে ভারত মাতা ভাই, এই 3 কোটি হইছে ভারত মাতা। আমি জাস্ট একটু এখনো আমি রিয়েলাইজেশনে বা কনক্লুশনে আসতে পারি না। আমি জিয়া ভাইয়ের কাছে এই প্রশ্নটাই করব যে এক্স্যাক্টলি আমাদের দায়বদ্ধতা কোথায়? এই যে ভারত আমাদেরকে স্বাধীনতা দিছে, এই ধরনের অলিক একটা কথা, এ ধরনের ভুল একটা কথা, এই আমি বলি আপনাকে, হাসিন ভাই এবং জিয়া ভাই, আপনাদেরকে আমি একটা কথা বলি। স্বাধীনতা যুদ্ধের সময় 2 জন আমেরিকান ফাদার ইন্ডিয়ার বর্ডারে ছিল, বাংলাদেশের বর্ডারে ছিল, এবং তারা 2 জনই ছিল। রবি শঙ্করের কথা আপনাদের মনে আছে? সেতার বাদক
রবিশঙ্কর মেডিসন স্কোয়ার গার্ডেনে হ্যাঁ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ফান্ড কালেকশন করছিল, মাইকেল জর্জ হ্যারিসনরে দিয়ে গান গাওয়াইছিল, বাংলাদেশ বাংলাদেশ এই গান গাওয়াইছিল। এই ফাদার আমাকে কথায় কথায় বলছে যে তোমরা কি জানো যে ভারত 66 বলছে 67, 68, 69 তাদের ইকোনমি এতটা খারাপ ছিল যে তাদের দুইটা ফ্রন্টে তারা যুদ্ধ করতেছিল। একটা অরুণাচল প্রভিন্সে চায়নার সাথে যুদ্ধ করতেছিল, পাকিস্তানের সাথে তারা ফাটাফাটি করতেছিল। তাদের ইকোনমি এত খারাপ ছিল তারা সৈনিকদেরও বেতন দিতে পারতেছিল না। তো আমি বললাম তারপরে তারা বাংলাদেশে ভাঙ্গার জন্য এভাবে কেন গেল? তো তোমার একটা কথা বলি, ওই সময় সোভিয়েত ইউনিয়ন থেকে ভারতকে একটা ডক্ট্রিন শিখানো হয়েছে যে ইফ ইউ ফেল টু সেপারেট পাকিস্তান, সার্ভাইভাল অফ ইন্ডিয়া ইজ নট গোয়িং টু বি সাস্টেইনেবল। এটা তোমরা সার্ভাইভ করবা না, সো এটা তোমরা ভাঙ্গো। তো ওই ফাদার বলছে তোমরা কি জানো যে কত মিলিয়ন ডলার বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য পশ্চিমার থেকে তোলা হয়েছে এবং এটা ভারতের হাতে হ্যান্ড ওভার করা হয়েছে। আমি বলছি তোমার কি ধারণা আছে যে কত মিলিয়ন ডলার ভারতের হাতে দিছে পশ্চিমা বিশ্ব থেকে ডোনেশন তুইলা? সে হাসি দিয়া বলছে ক্লোজ টু বিলিয়ন ডলার। আমি বললাম এই বিলিয়ন ডলার তোমরা পাইলা কই? বিভিন্ন ব্লক থেকে সাহায্য করা হয়েছে, পাকিস্তান ভাঙ্গো, ভারতকে শক্তিশালী করো। আমি বললাম বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত কত খরচ করছে? তো ফাদার মিসকিট হাসি দিয়া বলছে, আমারে অবাক কইরা দিয়া বলছে 123 মিলিয়ন খরচ করছে। আমি বললাম বাকি টাকা? বাকি টাকা দিয়া 67, 68, 69, 70 ভারতের যত সোলজারে গো আর সরকারি কর্মচারীদের বেতন দিতে পারে নাই, ওই বেতনগুলো এই সাহায্য থেকে তারা দিয়ে দিছে। এখন আমি ইন্ডিয়ান অ্যাম্বাসেডরের আমি এই আপনাদের মতোই ইনফরমাল ইন্টারভিউ করতেছিলাম আমেরিকায় 92 সালে। 1992-তে আইটিভি নামে আমেরিকায় একটা চ্যানেল আছে, ইন্ডিয়ান টেলিভিশন। ওই টেলিভিশনে আমি ইন্টারভিউ করতেছিলাম ইন্ডিয়ান অ্যাম্বাসেডর টু আমেরিকা। মজার কথা জিয়া ভাই, আমি এই সাবজেক্ট ওই অ্যাম্বাসেডরের জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমরা টাকা তুললা এত, খরচ করলাম মাত্র 121 মিলিয়ন, আমাদের বাকি টাকাগুলো কই? রেসপন্স করছে, সে বলছে ক্যান আই টেক এ ওয়াটার ব্রেক? আমি বলছি শিওর। ওয়াটার ব্রেকে সে আমার বোন রে বলছে, ম্যাম ক্যান আই হ্যাভ এ কাপ অফ ওয়াটার, বিকজ ইউর ব্রাদার ইজ মেকিং মি থার্স্টি। আমাদের বাংলাদেশি লোকজনদেরকে আপনি কি এই কথাটা কাউকে বুঝাইতে পারবেন যে ভারত তোমাদেরকে স্বাধীনতা দেয় নাই? ভারতের কাছে আমাদের কৃতজ্ঞ হওয়ার কোনো এলিমেন্টস আমাদের কাছে নাই। এই কথাটাকে আমরা মাথা থেকে সরাইতে পারি না। হাসিন ভাই চেষ্টা করছে কালচারালি কথাগুলো বলায়। জিয়া ভাই, আপনি রিসার্চ কইরা বা চিন্তায় আপনি কি কখনো পাইছেন আমাদের দেশের লোকজনরা এই পরমুক্তিটাকে আশীর্বাদ হিসাবে কেন মানতে চায়? জিয়া ভাই, এটার মেইন কারণ হলো আমাদের বামপন্থী রাজনীতিবিদরা, তারাই বারবার, কারণ আমাদের দেশের কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে রাখবেন, ডানপন্থী যারা রাজনীতিবিদ তাদের কিন্তু কোনো মিডিয়া নাই। দে ডোন্ট হ্যাভ, এদের না আছে প্রিন্ট মিডিয়া, না আছে ইলেকট্রনিক মিডিয়া, কোনো কিছুই নাই। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে তারা একটু সুযোগ পাইছে সোশ্যাল মিডিয়াতে তাদের কণ্ঠস্বর উঁচা করতে, এবং সেটাকে আবার বামপন্থীরা কিন্তু বলে যাচ্ছে বট বাহিনী, ঠিক আছে না? তো এই যে বামপন্থী যারা, তারা কিন্তু একেবারে বছরের পর বছর এরা হলো পেইড স্পিকার অফ ইন্ডিয়া, এবং এরা সবসময় বাংলাদেশের মানুষকে এই প্রিন্ট মিডিয়াতে এবং ইলেকট্রনিক মিডিয়াতে কন্টিনিউয়াসলি এই ন্যারেটিভই প্রচার করেছে যে বাংলাদেশের স্বাধীনতায় ইন্ডিয়া একটা বিরাট স্যাক্রিফাইস করেছে, তারা এতজন সৈনিক হারাইছে, এতজন মানুষ অফিসার হারাইছে বাংলাদেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য। বাট এই কথাটা কিন্তু ঠিক না। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ কিন্তু স্বাধীন এমনি হয়ে যেত, এই ইন্ডিয়ানদের দরকার ছিল না। বিকজ বাংলাদেশ কিন্তু পাকিস্তানিদেরকে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে এমনভাবে চেপে ধরছিল যে তাদের জন্য এটা একটা সময়ের ব্যাপার ছিল।
হয়তোবা আমরা ডিসেম্বরে না পেয়ে এই স্বাধীনতাটা হয়তো ফেরত পেতাম, আমরা হয়তো পুরোপুরি পেয়ে যেতাম হয়তো ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিকে। কিন্তু এই সুযোগটা এই ইন্ডিয়ানরা তাদের লাস্ট মোমেন্টে সাকসেসটা তাদের নিজেদের পকেটে নেওয়ার জন্য তারা এই 13 দিনের এই যুদ্ধটা করলো পুরে। এবং আর পাকিস্তানিরা কি করেছে, তাদের ফাটা যে ট্র্যাপ, ওই ট্র্যাপে পা দিয়ে তারা কিন্তু ইন্ডিয়ানদেরকে ইনভাইট করছে এই যুদ্ধটা করার জন্য। আদারওয়াইজ কিন্তু বাঙালিরাই, এই বাঙালি যে মুক্তিযোদ্ধারা ছিল তারাই কিন্তু এই দেশটাকে স্বাধীন, এবং তখন কিন্তু আমাদের স্পৃহা অন্যরকম থাকতো তখন। এই আপনি কি জিয়া ভাই, আপনি কি বলতে চাচ্ছেন এই বামপন্থীরাই এই চিন্তা ধারণা এবং আমাদের অনুভূতিটারে জাগায় রাখছে যে ভারত আমাদেরকে স্বাধীনতা দিছে, ভারতকে বাদ দেওয়া যাবে না? এক্স্যাক্টলি। আপনি এমন কোনো বামপন্থী রাজনীতিবিদ পাবেন না যে বলবে যে না, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে তার নিজের যোগ্যতায়। এই কথা বলার একটা লোক নাই, একটা লোকও নাই। বামপন্থীরাই কি এই কথাটাকে বাংলাদেশের জনগণকে বোঝানোর চেষ্টা করে যে হ্যাঁ, না না, তারা কি আরো একটা জিনিস বোঝানোর চেষ্টা করে কিনা, সেটা হচ্ছে এই যে আমাদের স্বাধীনতাটা ভারতের সাথে থাকলেই আমরা ফিল করি, আমাদের আলাদা রাষ্ট্রের দরকারটা কি, আমরা এভাবে চালানোর মতো যোগ্য লোক কি আমাদের মধ্যে আছে? না, এই কথাটা তারা পাবলিকলি বলে না, কিন্তু তাদের সব অ্যাকশনে এটা বোঝা যায় যে আমাদের তাদের সাথে ঘেঁষে থাকতে পারলেই আমরা অনেক রিচ থাকবো। তাদের কিন্তু তাদের বিচরণ ক্ষেত্রটা কিন্তু কালচারালি তারা দে ওয়ান্ট টু বি টাইড উইথ ওয়েস্ট বেঙ্গল। এবং কালচারালি যখন আপনি ওয়েস্ট বেঙ্গলের সাথে টাইড থাকবেন, দেখেন পলিটিক্স কিন্তু প্রাইমারিলি কামস ফ্রম কালচারাল পজিশন। তো কালচারালি তারা যেহেতু এত ডোমিনেট করে থাকে, সুতরাং ওই ইন্ডিয়ান ন্যারেটিভটাই কিন্তু তারা বারে বারে প্রচার করতে থাকে এবং এটাকে গ্লোরিফাই করার জন্য যখন সুযোগ পায় তখন। এই যে এবারে আপনার আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও যারা, তারাও কিন্তু খুব কেমন জানি খুব মানে দেয়ার ওভারওয়েলমড, মানে ইন্ডিয়াতে যায় ওই মুক্তিযোদ্ধাদের এক সম্মেলন বানায়, সেখানে যে কথা বলতে পারলে তারা মনে করে তারা অনেক, তারা কিন্তু তারা নিজেদের ন্যারেটিভ তারা নিজেদের দেশে তৈরি করতে চায় না। তারা চায় যে তাদেরকে প্রজেক্ট করা হোক, ওখানে নিয়ে যায়, এখানে আসুক। এখানে যখন তারা নিজেদেরকে প্রজেক্ট করতে চায় না, তারা চায় যে ভারতীয়রা থাকলে তাদের প্রজেকশনটা একটু বাড়বে। এটা একটা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, যার কারণে আপনি যখনই কোনো রিসার্চ করতে যাবেন, আপনি সেই রিসার্চের কিন্তু সব জায়গায় আপনি পাবেন যে বাংলাদেশের স্বাধীনতার মূল অনুঘটক হলো ভারত। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের রোল অতটা গ্লোরিফাই করে না, কোনো রিসার্চে এটা করে না। ইভেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও তারা নিজেরাও চায় না নিজেদের গ্লোরিফিকেশন। যার কারণে আমাদের আপনি দেখেন পুরো মুক্তিযুদ্ধটা কিন্তু পরিচালনা হয়েছে কিন্তু সেই বাঙালি অফিসারদের দিয়ে। তারাই কিন্তু এই মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করছে, তারাই মাঠে যুদ্ধ করাইছে। কোনো আপনি আওয়ামী লীগ নেতাকে পাবেন না আপনি এখানে। এরা যারা ছিল সব সাধারণ মাঠের কর্মী। জিয়া ভাই, একটা কথা বলি না, আপনি আর আমি কি কনক্লুশনে কি এইটাই খুঁজে পাই যে আমাদের বাংলাদেশি বিশাল একটা জনগোষ্ঠী ভাই, 1.5 কোটি 2 কোটি জনগোষ্ঠী ভাই, ছোট জনগোষ্ঠী না, বিশাল একটা জনগোষ্ঠীর মাথায় একেবারে ক্যান্সারের মতো ঢুকে আছে যে ভারত আমাদেরকে স্বাধীনতা দিছে, ভারতকে বাদ দিলে আবার বাংলাদেশ কি? আমি আপনাকে এখানে একটু ডিফার করবো আমি এই জায়গাটা। সেটা হচ্ছে যে আমি ডিফার করবো এই কারণে, আপনি যদি মনে রাখেন যে বাংলাদেশের কিন্তু ন্যারেটিভ তৈরি করে কিন্তু একটা খুবই ক্ষুদ্র অংশ। আপনি যে ভোটার দেখছেন, এরা কিন্তু তার স্বইচ্ছায় এটা দেয় নাই যে না ভোট। আপনি যাদেরকে বললেন যে এরা হইলো এই যে না ভোটের যারা ভোট দিয়েছে, আপনি এদেরকে কিন্তু মোটিভেট করছে কিন্তু খুব ক্ষুদ্র একটা অংশ। এই ক্ষুদ্র অংশটাই হলো আমাদের ক্যান্সার। সাধারণ মানুষ কিন্তু আমাদের ক্যান্সার না। আপনি যদি তাকে যদি খুব মানে আপনি কি বলে নিউট্রাল দৃষ্টিকোণ থেকে তাকে যদি বুঝিয়ে বলতে পারেন যে দেখো, তোমার দেশের স্বাধীনতা কিন্তু তোমার সন্তানরাই অর্জন করেছে, তাদের দান এটা, ভারতের তারা তো আমাদেরকে কোনো ট্রেনিংও দেয় নাই। সমস্ত ট্রেনিং কিন্তু দিছে আমাদের নিজেদের অফিসাররা। আমাদের যারা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, পুলিশ এবং ইপিআর এরা মিলে যে প্রশিক্ষক দল তৈরি করেছে, তারাই কিন্তু অ্যাকচুয়ালি এদেরকে প্রশিক্ষণ দিয়েছে। ভারতীয়রা তো কোনো প্রশিক্ষণ দেয়নি, তারা অস্ত্র পর্যন্ত দেয় নাই। তারা যা দিছে শেষের দিকে সেগুলি সব ছুড়ে ফেলে দিতে হয়েছে, কারণ এগুলো কোনো কাজ করতো না। বাংলাদেশের যে প্রথম অ্যাটাকটা হয়েছিল কামালপুরে, সেই কামালপুরের অ্যাটাকের সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই ব্রিগেড অ্যাটাকের লিড করছিলেন, এবং উনি ওনার ওয়্যারলেস সেট দিয়ে উনি কথা বলতে পারছেন বলে ওই ওয়্যারলেস সেট ফেলে দিয়ে উনি চিৎকার করে ওনার সিওদের সাথে কথা বলতেছিলেন।
and then he shouted at the Indian division commander that তুমি ভাই আমাকে যদি তুমি না দাও বাট যদি দাও সেটা যেন অবশ্যই কাজ করে। এটা কিন্তু আই এম টকিং অ্যাবাউট ডিসেম্বর মাস। তো ডিসেম্বর মাসে যদি তার এই অবস্থা হয় তাহলে আপনি এর আগে কি দিচ্ছে? আর কিছু দেয় নাই। বাংলাদেশ যা কিছু করেছে সব ক্যাপচার্ড অস্ত্র দিয়ে তারা পাকিস্তানের আপনি সাথে একটা কথা বলছেন জিয়া ভাই, বাংলাদেশের আমাদের মুক্তিযোদ্ধারাই তারা নিজেদেরকে গ্লোরিফাই করতে চায় না, তারাই ভারতকে গ্লোরিফাই করতে চায়। কেন ভাই, কেন ভাই, এটা কেন? বিকজ তাদের তো নিজের কোনো প্ল্যাটফর্ম নাই এটা গ্লোরিফাই করার। বাংলাদেশের যারা এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও মনে করে যে এই ডানপন্থীরা যারা নাকি ডানপন্থী তাদের কাছে যদি মিডিয়া থাকে তাহলে তাদেরকে গ্লোরিফাই করা হবে না। এই জন্য তারা ওই বামপন্থীদের সাথে ঘেঁষে থাকে। এই জন্য তাদের কাছে ওই আপনার প্রিয়, কারণ ওইখানেই তো প্ল্যাটফর্ম আছে, আর কারো কাছে প্ল্যাটফর্ম নাই। ওকে হাসিন ভাই, আমি আপনার কাছে আসি। ভাই আমি বলি, মুক্তিযুদ্ধের সংখ্যা কত? কিভাবে অরিজিনাল মুক্তিযুদ্ধরা তো কথাই বলতে পারতেছে না। আমাদের 2 নম্বর মুক্তিযুদ্ধ ভরা, শহীদের ক্ষেত্রে একই সংখ্যা। আজকে কিন্তু মেজর হাফিজ বলছে যে স্বাধীনতা যুদ্ধের সময় সর্বসাকুল্যে মুক্তিযুদ্ধের সংখ্যা ছিল 1 লাখ, কিন্তু এই মুহূর্তে আমি যখন তালিকা দেখি 3 লাখ, এই 2 লাখ আইলো কোত্থেকে? এইটাই কথা স্যার, এই জন্যই মুক্তিযুদ্ধের কথা বলে না স্যার। আর একটা কথা বাদ দিয়েছেন আপনি, এই ব্যাটল অফ কামালপুরে ইন্ডিয়া আর্টিলারি ফায়ার করছে, গোলাটা পড়ার কথা পাকিস্তানিদের গায়ে পড়ছে, আমাদের গায়ে। এই হলো ভারত। আমরা এটা তো বলেন নাই স্যার, মজার জিনিস। এই হলো ইন্ডিয়ান আর্টিলারি। এখন ভাই কথা হইলো এই বামপন্থীকে নিয়ে, আমি চাই বামপন্থীদের দর্শন নিয়ে এই পশ্চিমবঙ্গকে স্বাধীন করে দেওয়ার জন্য। আমরা যত ভালো আছি, পশ্চিমবঙ্গ অত ভালো নয়। এই জিনিসটা ওদের বুঝতে পারলে ওরা স্বাধীনতা দেয়, ঝামেলা তো থাকে না। এরা আমরা কোনোটাই করতে পারি না। এরা একবার আমার চিটাগাং নিয়ে যায়, একবার আমার উত্তরবঙ্গ নিয়ে যায়, আমার কোনো মিডিয়া কথা বলে না। তো আমি বলবো, দেখো ভাই, একটু আপনার তো বললেন বিদেশে আছেন, তো আমরা মুর্শিদাবাদ আমার দিয়ে দাও, আগরতলা আমার দিয়ে দাও, এগুলি বললে আমরা থাকবো, আমি থাকবো, দিয়া থাকবো, আমরা দেশে বসে চিল্লাবো, ইনশাআল্লাহ আমার দেশের জন্য কথা বলবো। আমি একটা জিনিস নিয়ে আজকের একটু আলোচনায় আমি আপনাদের দুইজনের ডাকছি একটা কারণে। আপনারা দুইজন মনে প্রাণে বাংলাদেশের স্বাধীনতার থাকুক, বাংলাদেশের অস্তিত্বটা টিকে থাকুক, আপনাদের দুইজনের ভিতরে স্ট্রং এই মানসিকতাটা আপনারা অ্যাডপ্ট করেন। এখন আজকের আলোচনায় আমি একটা জিনিস ক্লিয়ার হইতে চাইতেছিলাম, সেটা হইতেছে এই যে আমরা ভারতের দেয়া স্বাধীনতা যেটাকে গ্রহণ করে কিছু লোক, কিছু জনগোষ্ঠী, আপনাদের দুইজনের আমি একটা কথা বলি, কন্ট্রাডিক্টরি আলোচনা এগুলো এই। আর বাই দ্য ওয়ে, বাংলাদেশের টকশোতে কিন্তু আমি যেই সাবজেক্ট গুলো টানি, হাসিন ভাই আমি কি আপনাকে জিজ্ঞাসা করতে পারি এই টপিকস গুলো অন্য কোন টকশোতে আপনারা পান কিনা? ভাই আমরা পাই না, তাই আপনার টকশো এসে মজা পাই, কথা বলে শান্তি পাই। আচ্ছা জিয়া ভাই, আমি যে এটা কারণ আছে জাকিব ভাই, আমি একটা কথা বলে আমি আপনাকে, এটাকে আপনার জন্য সহজ হবে। প্রথম কথা হলো কি, বাংলাদেশের এই যে মানে ভারতের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য বা নিরাপত্তা, আমি ভারতের বিরুদ্ধে কথা বলবো না, আমি মনে করি বাংলাদেশের নিরাপত্তার কারণ, নিরাপত্তার বিষয়ে চিন্তা কিন্তু শুধুমাত্র সামরিক বাহিনীর মধ্যে লিমিটেড থাকা উচিত না। ইট ইজ এ কনসার্ন অফ ইচ এন্ড এভরি সিটিজেন। কিন্তু আপনি এই ইচ এন্ড এভরি সিটিজেনের কোনো প্ল্যাটফর্ম আপনি খুঁজে পাবেন না একজন মিলিটারি অফিসার। তাদের নিরাপত্তার ব্যাপারে তারা যখন নিরাপত্তা নিয়ে কথা বলে এবং সেই কথা যদি শোনেন, পুরো ব্যাপারটাই পুরো হাস্যকর। ভাই নিরাপত্তার ব্যাপারে কথা বলার জন্য এটা কিন্তু, নিরাপত্তা কিন্তু শুধুমাত্র মিলিটারি ইস্যু না, নিরাপত্তা একটা অনেক বড় একটা ব্যাপার এখন। এবং সেখানে ওই সিভিলিয়ানদেরও তাদেরও মিলিটারি বিষয়গুলি জানা থাকা দরকার, এবং মিলিটারি স্ট্র্যাটেজি কি হয় সেটা জানা থাকা দরকার। এই স্ট্র্যাটেজিটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারবো সেটা জানা থাকা দরকার। কিন্তু এই আলোচনাই তো তাদের ভিতরে আসে না, বিকজ তাদের তো সময় নাই ভাই এগুলি আলোচনা করার। কিন্তু জিয়া ভাই আপনি এটাকে কি বলবেন, এখন প্রায় 1 থেকে 150 লোক টকশো করে, 1 থেকে 150 লোক টকশো করে। টকশোতে তাদের আলোচনা যদি আপনি দেখেন, আমি এইমাত্র হাসিন ভাইকে কেন বললাম যে আমি কিছু সাবজেক্ট টানি, এই সাবজেক্ট গুলো নিয়ে কি আলোচনা করতে চায়। 1 নম্বর, আমি বলছিলাম যে বাংলাদেশে
অ্যান্টাই এসপিওনাজ ল এটাকে রিফর্ম করা হোক, নতুন কইরা তৈরি করা হোক, এটার উপরে আলোচনা চলুক। বাংলাদেশে যদি এসপিওনাজ ল স্পেসিফিক তৈরি হয় এবং এটার শাস্তি কি হবে, এটাকে যদি মতো সিলেক্ট করা হয় এবং এটার এক্সিকিউশন হয়, বাংলাদেশের 4/3 সমস্যা দূর হবে। কারণ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, কালচারাল অঙ্গনে, ইকোনমিক অঙ্গনে, সেক্টরে সেক্টরে আমরা এসপিওনাজ লোকজনদেরকে আমরা বসাইয়া কামাইয়া ধরে রাখছি। হাই, পৃথিবী ব্যাপী পশ্চিমারা রাডার বসায় মিডল ইস্টে গিয়া, আর ভারত আমাদের দেশে রাডার বসানো তো বসায়, আমাদের এখানে সেক্রেটারি বসাইয়া দেয়, আমাদের এখানে সেনাপ্রধান বসাইয়া দেয়, আমাদের এখানে পুলিশের আইজি বসাইয়া দেয়, আমাদের এখানে বিডিআর এর ডিজি বসাইয়া দেয়, আমাদের এখানে ডিজিএফআই এর ডিজি বসাইয়া দেয়। তো আমাদের এখানে রাডার দরকার হয় না। এখন একটা কথা আপনাকে আমি বলতে চাইছিলাম, বাংলাদেশে একটা আইন, দ্য কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট 1952, এই লটাকে রেটিফাই করা হয়েছে 14 ডিসেম্বর 1952 তে। এখন কথাটা, এই আইনটাকে কেন কোট করলাম, 1919 সালের অক্টোবর মাসে হায়দ্রাবাদ হাউসে হাসিনা মোদির সাথে দেখা করছে এবং মোদির সাথে ওই দিন দেখা কইরা একটা এমওইউ এক্সিকিউট করার ব্যাপারে চূড়ান্ত স্বাক্ষর করছে যে বাংলাদেশে ইন্ডিয়ান রাডার বসাবে। এবং আরেকটা কথা বলছে, ওই মিটিং এ চুক্তিটা ফাইনাল করছিল, সেটা হইতেছে উইদিন বাংলাদেশ Indian forces, paramilitary and espionage agency, they can make a move without authorization from Bangladeshi government. আচ্ছা, এই কথাটা যে স্রেফ আমি একা জানি তা কিন্তু না জিয়া ভাই, এটার সাথে বেশ কিছু লোকজন জড়িত ছিল। এবং আরেকটা কথা, হায়দ্রাবাদ হাউসে হাসিন ভাই যখন হাসিনা এই চুক্তিটা স্বাক্ষর করে, বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ওখানে উপস্থিত ছিল। আচ্ছা, এখন হাসিন ভাই বাংলাদেশের সেনাপ্রধান এবং বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান, তারা কি ফিল করে নাই যে ভারত যদি এই রাডারটা বসায় বাংলাদেশের সীমানায়, বাংলাদেশের অভ্যন্তরে, তাইলে আমাদের সার্বভৌমত্বের ক্ষতি যদি বলি এটা তো অনেক কম বলা হবে, আমাদের রাষ্ট্রীয় অস্তিত্ব এবং প্রাইভেসি আর থাকে না। তো এই জিনিসটা কি ওয়াকারুজ্জামান বা তার আশেপাশে যারা ছিল তারা কি এটা ফিল করে নাই? হাসিন ভাই, আমি তো মনে করি এদের এখন আইন আওতায় আনা উচিত, একদম পরিষ্কার। এটা রাষ্ট্রদ্রোহী কর্ম করছে, এদের উপর দেশ নিরাপদ না। যেইভাবে মইনু আহমদ বলছে ভারত আক্রমণ করতে পারে, এই ধরনের মইনু আহমদ আমার দরকার নাই। যে সেনাপ্রধান নিজের সৈন্যবাহিনী নিয়ে মানে আস্থায় নাই, যুদ্ধ করতে পারবে না, তাই সেনাবাহিনীর দরকারটা কি, এই সেনাপ্রধান দরকারটা কি? আমি তো বলি এমন সেনাপ্রধান চাই না যার ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করবে। আমার ওই সেনাপ্রধান দরকার যার ছেলে মেয়ে দেশে পড়াশোনা করবে, নির্বিঘ্নে সে যুদ্ধ করতে পারে। যে কথা আপনি বললেন বড় স্পষ্ট কথা ব্যাপার। রাডারটাই তো আইডে নিয়ে আসছে এভরিথিং। এখানে বাহিনী প্রধান থাকলে এদেরকে তো চাকরি থেকে অবশ্যই জেলে পাঠানো উচিত, অবসর না বরখাস্ত করে জেলে পাঠানো উচিত। আমি এই সরকারের করা উচিত। এই সেনাপ্রধান নিয়ে সামনে যাওয়া যাবে না, বিপদ হবে। ভাই আমি যে কথাটা বলতেছি, আমি কোনো বানোয়াট কোনো কথা বলতেছি না। অক্টোবর মাসে হাসিনা হায়দ্রাবাদ হাউসে যখন মোদির সাথে রাডার চুক্তি করে, ওয়াকার তার পাশে বসা, তারেক সিদ্দিকী তার পাশে বসা, এবং তৎকালীন সেনা প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান তাদের পাশে বসা।
এখন আমি আর আপনি বললাম পশ্চিমা দেশগুলোতে, পশ্চিমা দেশের লোকজনরা মিডল ইস্টে গিয়ে রাডার বসায়, সেনা ছাউনি বসায়, এয়ারবেস বসায়, এবং তাদের ওখানে ওই মিসাইল ইন্টারসেপ্টর তারা ওখানে বসায় নিরাপত্তার জন্য, বন্ধুত্বের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য। আমাদের বাংলাদেশের লোকজনরা ভারতে গিয়া এই আওয়ামী লীগের নেত্রী যারে বলে যে জাতির জননী আর জাতির পিতা বলে, সে ওখানে গিয়া সাইন করে আসছে হাসিন ভাই যে বাংলাদেশে ইন্ডিয়ান রাডার বসাবে, এবং সেটা বসানো হয়েছে। এবং আজ অবধি এই যে আমি আর আপনি কথা বলছি, ওই রাডার এখন পর্যন্ত বাংলাদেশে বসানো আছে। ভাই কোন জায়গায় এটা, লোকেশনটা কোথায় জানতে পারলে সুবিধা হয়। আমি বলি, কক্সেস বাজারে বসানো আছে, কুয়াকাটায় বসানো আছে, চালনায় বসানো আছে। ঠিক আছে, আমি আপনাকে যেগুলো বললাম এগুলো বসানো আছে, এবং যে বসানো আছে এটার ব্যাপারে সেনাপ্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান বা কোন সাংবাদিক অথবা মন্ত্রী কেউ বলে নাই যে সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়া হইতেছে, এটা বলে নাই। এখন আরো একটা কথা একটু আমার একটু বলেন তো ভাই, ওই হায়দ্রাবাদ হাউসে হাসিনাকে মোদিকে কৃতজ্ঞতা জানাইছে যে 1 লক্ষ রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিছে। আমার এইটা শানের নজরুলটা কি আপনি বলতে পারবেন? সরি জিয়া ভাই, আপনার হারাই ফেলাইছিলাম। I got it back. I got back. ওকে, আমি আপনাকে বলছি 2019-এর অক্টোবরে হায়দ্রাবাদ হাউসে বর্তমান আমি জানি। আচ্ছা, এই প্রতিবাদটাকে কেন জানানো হয় না ভাই? আজকের কিছুক্ষণ আগে হাসিন ভাই আমাকে জিজ্ঞাসা করছে যে ইন্ডিয়ান রাডার গুলো কোথায় কোথায় বসানো আছে, তো আমি বললাম কক্সেস বাজার, চালনা, কুয়াকাটা বসানো আছে, প্রতি 5টা রাডার বসানো আছে। আর 2টা কোথায় বসাইছে এই লোকেশন সম্পর্কে বাংলাদেশ গভর্নমেন্ট কাউকে ব্রিফ করে নাই। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা আমি আপনাকে আগে বলি। 1, 2, ওই হায়দ্রাবাদ হাউজে একটা কথা বলা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে ইন্ডিয়ান ফোর্সেস অথবা স্পিওনাজ এজেন্সি অথবা মিলিটারি অর এনএসজি তারা যে কোনো অপারেশন করতে পারবে উইদাউট অথরাইজেশন, উইদাউট ইনফর্মিং বাংলাদেশি অথরিটি। আমি আর আপনি বৈশা বৈশা পশ্চিমা বিশ্বের সমালোচনা করি যে মুসলমানগো দেশে রাডার বসায়, ভাই আমাদের দেশে এইটার কি বসায়? মানে এটা সম্পর্কে তো আমি কারো আলোচনাও দেখি না, কোন টক শোতে এটা নিয়ে কোনো আলাপ আলোচনার ধারেও কাউকে যাইতে দেখি না। কেন রে ভাই? জিয়া ভাই, এটার কারণ তো আপনি জানেন 2019 সালে তো অ্যাকচুয়ালি এটা বলবো না যে বাংলাদেশের কোনো নিজস্ব সত্তা ছিল, এবং বাংলাদেশের যদি স্বাধীনতা যারা তখনকার সেনাপ্রধান বা তখনকার নৌপ্রধান বা যারাই থাকুক, এটা তো তারা প্রথম কথা হলো তারা যদি এটা অ্যালাউ করে থাকে এবং তারা যদি হেড অফ দি গভর্নমেন্টকে যদি এটার ব্যাপারে এটার যে নেগেটিভ সাইড ইম্প্যাক্টটা কি হবে দেশের স্বার্থের ব্যাপারটা যদি না জানিয়ে থাকে, তাহলে তো তারা দেশের সাথে চরম বেইমানি করেছে। এবং এটাই হলো আপনার বলবো যে সেডিশন মামলা যদি করতে হয় তাহলে এই ধরনের কেসের জন্য সেডিশন মামলা করা উচিত। দেশদ্রোহিতার মামলা হলো এগুলি, যে সাধারণ মানুষকে না জানিয়ে দেশের তথ্য পাচার করে দেওয়ার সুযোগ করে দেওয়া। সে তখন তো পার্লামেন্ট ছিল দেশে, সে যে পার্লামেন্টই হোক না কেন, ছিল তো সে রাতের ভোটের পার্লামেন্ট ছিল। তো রাতের ভোটের পার্লামেন্ট তো প্রথম কথা ওই যে আমি আপনাকে আগে কথাটা বললাম যে দেশের নিরাপত্তার ব্যাপারটা, it is not the baby of military only, it is the baby of everybody. এই এভরিবডি কারা? এই এভরিবডি কিন্তু আমাদের যে হাটে মাঠে গায়ে যে কাজ করে তারা কিন্তু এটা নিয়ে মাথা ঘামায় না। এটা মাথা ঘামানোর কথা শিক্ষিত জনগোষ্ঠী, যারা মানুষের জনমতকে তৈরি করে। তো মানুষের জনমত তৈরি করার জন্য আমাদের সেই যদি
ইন্ডিপেন্ডেন্ট শিক্ষিত জনগোষ্ঠী না থাকে, তাহলে আপনি এই ব্যাপারে তো কেউ কোনো কথা বলবে না, কেউ কিছু জানবেও না। আর সেকেন্ড হচ্ছে যে প্রিন্ট মিডিয়ার কথা আমি আপনাকে বললাম, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া পুরোটাই ছিল সরকারের কবজায়। এরা সবাই সরকারের পারপাস সার্ভ করতো। তো সরকারি যেখানে আপনার এই প্যান্ট খুলে দিছে, তো এরা আর কিভাবে এটা নিয়ে আলাপ আলোচনা করবে? তারা বরং চোখ বন্ধ করে রাখছে। জিয়া ভাই, আপনাকে আমি একটা অপ্রিয় প্রশ্ন করব। অপ্রিয় প্রশ্নটা হলো, আপনি এবং হাসিন ভাই প্রতি সপ্তাহে 10টা 12টা 15টা টক শোতে আপনারা যান, চেষ্টা করেন লোকজনদেরকে অ্যাওয়্যার করার জন্য। এমনি যদি আমি আউট অফ কিউরিওসিটি আমি জানতে চাই, এ ধরনের আলোচনা আপনারা কতবার করেন প্রতি সপ্তাহে? আমাদের তো আমি এই আলাদা। আপনার মতো দুই একজনের টক শোতে যাই, কিন্তু এই ধরনের আলোচনা। হেভি, দিজ আর দি হেভি সাবজেক্ট, দিজ আর সিরিয়াস সাবজেক্ট, এটা আলোচনা করার মতো তো প্ল্যাটফর্মও নাই। আপনি এটা আলোচনা করার জন্য যে প্ল্যাটফর্ম, সেটাও তো কেউ ক্রিয়েট করে না, কারণ করতে চায় না। করলেই তো আপনার সেই হস্তক্ষেপ চলে আসবে। এবং আমার প্রশ্ন জাগে যে এটা কি স্বয়ং রাষ্ট্রপ্রধানও কি এটা বোঝেন কিনা? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি স্বয়ং জিয়া ভাই, রাষ্ট্রপ্রধান আপনাকে আপনি বলেন যে এটা একটা হ্যাভি সাবজেক্ট, বাংলাদেশের অভ্যন্তরে এ ধরনের কথাবার্তা বলা ঠিক না, বা বলতে গেলে হস্তক্ষেপ আসবে। দেশের বাইরেও তো বহু লোকজন টকশো করে না, তারাও বলে না, তারা মানে সব কেন? চিপ সাবজেক্ট নিয়ে কথা বলে। না, এই ব্যাপারে কোনো জ্ঞান নাই, এই ব্যাপারে কোনো জ্ঞানই নাই ভাই। কি বলেন ভাই? অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো অবশ্যই। কি, যে জ্ঞান থাকতে পারে, থাকবে না কেন? যাদেরকে এটা নিয়ে আলাপ আলোচনা করার কথা, যারা এটা নিয়ে, আপনি যতক্ষণ পর্যন্ত সাউন্ড না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এটা নিয়ে তো কারো কোনো মাথা ব্যথা হবে না। এটার যে নেগেটিভ ইম্প্যাক্ট গুলো কি দেশের জন্য কতটুকু ক্ষতিকর, এবং কারা কারা এই দায়িত্ব পালন করছে না, আপনি যখনই এটা বলতে যাবেন তখন কিন্তু আপনি ইনডাইরেক্টলি আপনি কিন্তু আইডেন্টিফাইড যে আপনি হলেন তাদের যে সেই মহাপরিকল্পনার মধ্যে একজন, মানে আপনি হলেন সেই কি বলে আপনারা আছে না যে কি জানি বলে যে পুরো জারের দুধের মধ্যে আপনি ঢেলে, আপনি হলেন সেই চানা ঢেলে দেওয়ার মানুষ। আপনি সব তো দুধ নষ্ট হয়ে যাবে। এখন আপনাকে তো সেটা করতে দিবে না। সুতরাং এই আমি একটা আলোচনার কথা, করতে চায় না। জিয়া ভাই, আমার কষ্টটা কোন জায়গায়? আমার কষ্টটা একটা জায়গায়, এই আলোচনা বাংলাদেশে এসপিওনাজ ল তৈরি করা উচিত এবং এটার এক্সিকিউশন হওয়া উচিত। বাংলাদেশের নিরাপত্তা চুক্তি করা উচিত এমন একটা দেশের সাথে, যে চুক্তিটা যদি করে এটার পুরো বেনিফিটটা যেন বাংলাদেশের মানুষ পায়। 2 নাম্বার 3, বাংলাদেশে ল এনফোর্সমেন্টের যেই পলিসির উপরে জুডিশিয়ারির যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে একত্র করা উচিত, আবার রিভিউ করা উচিত। কারণ বাংলাদেশে ল এনফোর্সমেন্টের যেসব লোকগুলো আছে, এই লোকগুলো কি আসলে জুডিশিয়ারিকে সাহায্য করতেছে নাকি জুডিশিয়ারির জন্য বার্ডেন? এই সাবজেক্ট গুলো আমি বাংলাদেশের কোন জায়গায় কাউরে আলোচনা করতে দেখি না। ল মেকারদের আলোচনা করতে দেখি না জিয়া ভাই, ল মেকারদের কথা বলতে দেখি না, টক শোতে কথা বলতে দেখি না, সাংবাদিকদের কথা বলতে দেখি না, শিক্ষকদের কথা বলতে দেখি না। কেন, মানে এই আলোচনাটা হয় না কেন? হয়। আচ্ছা, এখানে আমি একটু পার্টিসিপেট করি এটার ব্যাপারে। সেটা হলো, প্রথম কথা হলো যে আমাদের ল মেকাররা কিন্তু দে আর নট ইন্ডিপেন্ডেন্ট। They are not Okay. independent of Okay. thoughts, views, and their opinions, and they are not. They are very fearful. মানে তারা খুব ভীতির মধ্যে থাকে সবসময়, যে তারা সত্যি কথাটা তাদের বলা উচিত কিনা। সেকেন্ড হচ্ছে, আমাদের যে জুডিশিয়ারি আছে, উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য জাজেস, তাদের ভিতরে এই কনসেপ্টটাই কাজ করে না যে এই যে আপনি যে কথাটা বললেন, ল এনফোর্সিং এজেন্সির প্রথম কাজটা যেটা জুডিশিয়ারির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা সেটা হলো একটা স্বাধীন তদন্ত রিপোর্ট। এই স্বাধীন তদন্ত যে বিভাগটা, এই বিভাগটা হওয়া উচিত জুডিশিয়ারির আন্ডারে। কারণ আমাদের তদন্ত বিভাগটা জুডিশিয়ারির আন্ডারে না হওয়াতে এর উপরে জুডিশিয়ারির কোনো নিয়ন্ত্রণই নাই, এবং এই তদন্ত বিভাগটা জুডিশিয়ারির আন্ডারে নাই। আমি একজন খুব জ্ঞানবান একজন বিচারককে জিজ্ঞেস করলাম ব্যাপারটা, তিনি বললেন যে ভাই, এটা তো আমাদের সংবিধানে নাই।
আমার প্রশ্নটা হচ্ছে যে আপনাকে যখন ইন্ডিপেন্ডেন্ট করে দিয়েছে, বিশেষ করে ইন্টারিম সরকার একটা বিল এনে বা একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে কিন্তু একটা সেপারেট সেক্রেটারিয়েট করে দিয়েছে, একটা যদি আলাদা সচিবালয় হয় এবং সেখানে সেটা যদি আলাদা হয়, আইন মন্ত্রণালয় থেকে যে আলাদা হয়ে যায়, আলাদা স্তম্ভ হিসেবে কাজ করে, ওই স্তম্ভের তো নিজের প্রয়োজনই তো তার এই তদন্ত বিভাগ দরকার। বিকজ সে যদি সঠিক বিচারটা মানুষকে দিতে চায়, তাহলে তার সঠিক তদন্ত রিপোর্ট দরকার, যে রিপোর্টের উপরে তার বিচার বিভাগের আস্থা থাকবে এবং সেই সাথে যারা বিচার প্রার্থী তারও আস্থা থাকবে। তো এইরকম যদি একটা ইন্ডিপেন্ডেন্ট তদন্ত বিভাগ না করে, তাহলে তো আপনার এটার সাথে, তাহলে আপনি কখনোই আপনি স্বাধীন বিচার পাবেন না, আপনি সুবিচার পাবেন না। ওকে, আপনার বিচারটা সবসময় জিয়া ভাই আমরা সাবজেক্টটা থেকে দূরে সরে গেছি, এখন এই সাবজেক্টটায় আসি। সাবজেক্টটা হইতেছে এই যে আমাদের দেশের লোকজনরা এবং রাজনীতিবিদরা এতটাই ইনফ্লুয়েন্সড যে আমরা আমাদের ব্রেইন থেকে আমরা সরাতেই পারি না যে ভারত আমাদেরকে স্বাধীনতা দিছে, ভারত আমাদেরকে রাষ্ট্র দিছে, ভারত আমাদের দৈনন্দিন জীবনযাত্রা নিয়ন্ত্রণ করবে এবং এটা ঠিক আছে। এর বিপক্ষে গিয়ে আপনি যদি কথা বলতে যান, দেন আপনি রাজাকার হবেন, আলবদর হবেন, আপনি হবেন দেশদ্রোহী, আপনি পাকিস্তানে চলে যান, আপনি এখানে কি করেন। আমাদের এই সেন্টিমেন্টার রহস্যটা আমরা আজকেরও আলোচনায়, আপনি জিয়া ভাই আপনি একটা আপনার মতামত দিচ্ছেন, হাসিন ভাইও একটা মতামত দিচ্ছেন। আগামী দিনে আমরা এই সাবজেক্টটা নিয়ে আরো কথা বলবো। এই সাবজেক্টটাই একটা মিথ্যা কথা, এই সাবজেক্টটা বানোয়াট কথা, এই সাবজেক্টটা মানুষের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার মতো একটা কথা। আমরা এই কথাটা বলতে বলতে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করাইছি, সেটা হইতেছে এই যে পশ্চিমা বিশ্ব মুসলিম বিশ্বরে নিয়ন্ত্রণ করার জন্য রাডার বসায়, আর ভারত আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য ডিজিএফআই ডিজি বসায়, ইলেকশন কমিশনের চেয়ারম্যান বসায়, প্রধান বিচারপতি বসায়, সেনাবাহিনীর প্রধান বসায়, বিমান বাহিনীর প্রধান বসায়, সেক্রেটারি বসায়, অতিরিক্ত সচিব বসায়। এরপরেও কেউ কেউ বলার চেষ্টা করে যে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ইনচার্জ হয় ভারতীয় কোন নাগরিক। এবং আরো একটা কথা জিয়া ভাই আপনাকে ঠান্ডা মাথায় আমি বলি, বাংলাদেশে আজ অবধি, আমি আজকের টুইট করলাম না, আগামী সপ্তাহে আপনাদের দুইজনের সাথেই আমি কথা বলবো এই বিষয়টা নিয়ে, আমেরিকার ফরেন রিলেশন কমিটির একজন মানুষ, র্যাঙ্কিং মেম্বার, এটা আপনারা বুঝে থাকবেন, আমেরিকান কংগ্রেসে একজন র্যাঙ্কিং মেম্বার, তাদের কাছে লেখা আছে উপকূলীয় 13 জেলায় ইন্ডিয়ান রাডার বসানো আছে, একজন লিখছে। আমি জানি রে ভাই, আমি জানি এগুলো। হ্যাঁ, 13টা জেলায়, 13টা জেলায় আমাকে বলেন। আচ্ছা সিন ভাই, আপনি অবাক হয়েন না, আপনি কষ্ট পায়েন না, ইট ইজ ট্রু যে রাডার বসানো আছে, ভারতীয় রাডার। এবং একটা কথা কষ্ট বলি, এই কষ্ট এবং ব্যর্থতা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সবচেয়ে বড় প্রপোনেন্ট আমেরিকা ছিলাম আমি। আমার আশা ছিল যে 2017 সালের 8ই এপ্রিল হাসিনা যে এমওইউটা স্বাক্ষর করছে হায়দ্রাবাদ হাউসে, আমি পুশ করছিলাম এই রিপোর্টটাকে যেন প্রকাশ করা হয়। স্যার ব্যর্থ হয়েছে এবং আপনি আমরা ব্যর্থ হয়েছি। না ব্যর্থ হই নাই ভাই, না ব্যর্থ হই নাই। এখন ওইখানে যদি ভারতীয় লোক থাকে ঘাড়ে একটা বের করে দেবে ইনশাল্লাহ, অপেক্ষা করেন। ওকে, আমাদের জনগণ ছাত্র আছে, আমরা জানতাম না, এখন জানলাম, অসুবিধা নাই ইনশাল্লাহ। ওখানে ভারতীয় লোক থাকবে না, রাডার তো কিনে ফেলছে, কি করা যাবে, রাডার রাখবো, আমাদের লোক থাকবে, ভারতীয় লোক থাকবে না ইনশাল্লাহ। মানে আমি অবাক হয়ে যাই রে ভাই, আজকের আমরা ওখানে যে কথাটা বলতেছিলাম, জিয়া ভাই আমাকে বলছে ভাই এই কথাটা বের করেন, আমেরিকান কংগ্রেসের ফরেন রিলেশন কমিটির একজন র্যাঙ্কিং মেম্বার ব্যক্তিগত কনভারসেশনে আমাকে বলছে
বাংলাদেশে কোনো টেররিস্ট অ্যাটাক হয় নাই। যা করা হয়েছে এটা ইন্ডিয়ার সাহায্যে স্টেজ করা হয়েছে। আই এম টকিং অ্যাবাউট এই হলি আর্টিসান বেকারি বলেন, যা বলেন, যেখানে যা কিছু, এগুলো পাতানো খেলা করা হয়েছে। এরপরে যদি বলে আফা আসবে, আফার জন্য জীবন দিয়া ফেলাবো, আপনার সত্য ইয়া থাইকেন চীনার সরকার বারবার দরকার, দেন ভাই আমার কিছু বলার নাই। ওকে জিয়া ভাই, আপনাকে আমি বলবো আমাদের সময় শেষ, আপনি কনক্লুড করবেন আজকের, তারপরে আমরা ফাইনাস কনক্লুড করার আগে হাসিন ভাই আপনাকে আমার একটা প্রশ্ন। কে ভাই ডাবল প্রমোশন দেওয়া হইলো লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল থেকে, এখন পর্যন্ত একটা পার্টি দিলেন না, এখন পর্যন্ত আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো আলাপ আলোচনা করলেন না, একটা কার্ড পাঠাইলেন না। ভাই আপনারা কি কেউ কোনো পয়সা দিচ্ছে যে তুমি এগুলা কইরো না? কোনটা না এগুলা নিয়ে প্রেস কনফারেন্স কইরো না? কাহিনী কি ভাই? ১.৫ বছর যাবৎ ফাইট করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। এই দেখেন ইকবাল বাহার পুলিশের আইজিপি, উনিও চলে গেছিলেন, অবসর থেকে এনে লম্বা চুল অবস্থা আইজিপি অনেক, কিন্তু আমরা পারলাম না এগুলি করতে, একমাত্র আমাদের সেনা প্রধানের বই আচরণের জন্য। ডক্টর ইউনূস বললেন করার জন্য, ব্রিগেডিয়ার হাসানাতের সঙ্গে গেলাম আমরা, উনি বললেন করতে, তখন উনি করলেন সেনাপ্রধান, তার সার্ভিং অফিসার না, অন্য ব্রাঞ্চের অফিসার এনডিসির শাইনের মাধ্যমে। শাইন কি করলেন, সেই ৯ সালের পূর্বে ৩৪ জনের নাম সহ ৫১ জনের সুপারিশ করলেন, এটা প্রথমে বাতিল, কিন্তু পূর্বের লোকতাবলিতে বলা হয় নাই। ৯ সাল থেকে ২৫ সাল ২৪ সাল পর্যন্ত ক্ষতিগ্রস্ত, এখানে ৩৪ জন ছিল ভুয়া। তারপরে দেওয়া হইলো উপদেষ্টাকে দিয়ে এটা বোর্ড, হাফিজ স্যার। হাফিজ স্যার যখন শুরু করলেন, জানেন ওয়াকার কোন রকম কোঅপারেট করলো না, এত রকম বেয়াদবি করছে বোঝানো যাবে না। হাফিজ স্যার এত সিনিয়র, ফাইনালি ওই যে ১৫১ জনের মধ্যে ৩৪ জন বাদ দিয়ে, ওইখান থেকে কিছু বাদ দেওয়ার পরে ওখান থেকে ১১০ জনকে সুপারিশ করা হলো। ওয়াকার এবং অন্যান্য বাহিনী মিলে ১৪৯ জনকে বিভিন্ন পদবি দিয়ে সুপারিশ করা হলো। প্রেসিডেন্ট স্বাক্ষর করলেন, ডিফেন্স মিনিস্টার সেক্রেটারি সাইন করলেন, ডিফেন্স মিনিস্টার করার পর গেজেট হইলো। আজ প্রায় গেজেট প্রায় ২-১ মাস, কিন্তু কোনো কার্যকরী ভূমিকা নেয় নাই, কারণ ওয়াকার এই রাষ্ট্রপতি স্বাক্ষরিত বা এই বোর্ড মানে না। এক দেশে ২ জন বাঘ কেমনে থাকে, আমার কথা, এত বড় সাহস কিভাবে ওয়াকার হয়? এটা বিদ্রোহী সামিল। ১৫৪ জনের মধ্যে হাসিন খুবই জুনিয়র, এখানে লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম আছে, লেফটেন্যান্ট জেনারেল সিনার ইবনে জামালি আছে, একদম নবীন অফিসার লেফটেন্যান্ট আছে। এই বিতর্কে সেনাবাহিনীকে বিতর্কে ফেলা, এবং এটা জন্য চ্যালেঞ্জ গ্রহণ করে ওয়াকার আবার কেস টেক আপ করছে গতকাল মনে হয়, যাতে এটা না হয়। আলটিমেটলি কি আমরা জানাইছি, তারপর আলটিমেটলি কি দাঁড়াবে? একটা রাষ্ট্রপতি করে গেছেন ডক্টর ইউনূস এই কাজটা, ১.৫ বছর করতে পারেনি শুধু ওয়াকারের জন্য। ওয়াকার তো নিজে করেই নাই, অন্য ২ বাহিনী প্রধানকেও করতে দেন নাই। হিউমিলেশন কি পরিমাণ করা হয়েছে যেন হাফিজকে বলানো যাবে না। এখন ওনারা পত্র লাভ করছেন, আমরা কথা বলতেছি, মানে রাজপথ মিডিয়া সবকিছু যাবে, এটা আমার মনে হয় না সরকারের জন্য ভালো হবে। সরকার কথা বলতে পারে, এবং অনেক অফিসার ডিপ্রাইভড। এই জিয়া স্যার বিডিআর কেসে ছিলেন, প্রমোশন পান নাই, উনি তো জেনারেল হওয়ার যোগ্যতা রাখেন। জেনারেল মানে কি, লেফটেন্যান্ট জেনারেল তো হওয়ার যোগ্যতা রাখেনি, কোন যোগ্যতা কম আছে? অনেক অফিসার ডিপ্রাইভড, সেদেরকেও আলোচনা করতে অ্যালাউ করে নাই ওয়াকার। ওয়াকার এবার একটু বাড়াবাড়ি করলে চরম পর্যায়ে যাবে, এবং আমরা তার যদি একটু সোজা না হয়, ঝামেলা করে, আমরা সব টান দিব বিডিআর ইস্যু থেকে শুরু করে, কোনো জায়গায় ছাড় দিব না। আমাদের ওই জায়গায় আমি দিতে চাচ্ছি না, তাকে সম্মান করি, সেনাপ্রধান। আমার ওখানে ডিফেন্স সেক্রেটারিতে মিনিস্টার যারা কনসার্ন, তাদের সাথে কথা হয়েছে, জিনিসটা নিয়ে যেন ঝামেলা না করে। এটা মানে খুবই লজ্জাজনক, খুবই লজ্জাজনক। আমরা দেশের জন্য নিবেদিত হয়ে আপনি আমাদের ক্ষতি করছেন, গুম করলেন, খুন করলেন, এখানে আপনি সেপারেট সাবজেল বানাইলেন, আর কত সহ্য করবে জনগণ? আপনি কি গুলি ছুড়েন নাই ৩ তারিখ পর্যন্ত? ওই গুলি কার হুকুমে ছুটছেন? আমরা ওগুলি টান দেয় নাই। আমরা ৬২৬ জনকে ছেড়ে দিয়েছেন, এইটাও টান দেই নাই। প্রয়োজন হলে অনেক কিছু টান দিব, বিপদে পড়বেন। আমি চাই না আমরা আমাদের বিভেদ থাকুক, বিভেদ থাকলে সমস্যা। এবার সেনাবাহিনীর সকল অফিসারই চাই, এটা হওয়া উচিত।
যে জুলুম করছেন আপনারা কেউ প্রতিবাদ করেন নাই, এটা আপনাদের অপরাধ। তা আমি মনে করি দেশটা আমাদের, সেনাবাহিনী আমাদের গর্বের জায়গায়। অকারে বড় সমস্যা হলে তার যে অধীনস্থ অফিসার যেগুলি আছে এগুলি খুব দুষ্ট। এই দুষ্ট লোকদেরকে উনি এড়িয়ে চলুক, সঠিক সিদ্ধান্তে পৌঁছবে। এবং শাসক এক বোকা হয় না, ইনশাল্লাহ ন্যায় বিচার পাওয়া যাবে, মিষ্টি আপনাদের খাওয়ানো হবে ইনশাল্লাহ। আমি আপনাকে আপনার এই কথাটাকে অত্যন্ত সম্মানের সাথে শুনলাম, কিন্তু আপনাকে আমি একটা কথা আপনাকে আমি বলি, সেটা হচ্ছে এই যে কিং আব্দুল্লাহ জর্ডান যে মুসলমান বিশ্বের সাথে বেইমানি করছে, এখন আপনি যদি তার নাতি আব্দুল্লাহরে দিয়ে আশা করেন সে ইমাম মেহেদির মতো কাজ করবে, তাহলে তো হবে না। এক নাম্বার টু, বাংলাদেশের একটা বড় দৈন্যতা আছে। জিয়া ভাই আমার সাথে যদি ডিসএগ্রি করেন আপনি আমাকে বললেন। দৈন্যতাটা হলো এই, বাংলাদেশের লোকজনরা হাসিনাকে হিটলারের সাথে তুলনা করে, হাসিনাকে মুসলিনীর সাথে তুলনা করে, হাসিনাকে সাদ্দাম হোসেনের সাথে, গাদ্দাফির সাথে তুলনা করে। কিন্তু এখন হাসিন ভাই এবং জিয়া ভাই আপনারা দুইজনে শুনেন, গত 15 বছরে হাসিনা রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত নেয় নাই, তৈরি করে নাই। হি ডিড নট মেক ওয়ান ডিসিশন। এমনকি আওয়ামী লীগের জন্য সিদ্ধান্তগুলো হাসিনা তৈরি করে নাই, সব দিল্লি থেকে তৈরি করা হয়েছে। একাই একটা রিসার্চ টিম ছিল যারা ডিজিএফআই বিল্ডিং এর দোতলায় বসতো এবং ওইখানে বৈশা রিসার্চ কইরা ওই সিদ্ধান্তটা ইন্ডিয়ান হাই কমিশনে আসতো। ইন্ডিয়ান হাই কমিশন ওইটা অ্যাপ্রুভ করার পরে ওইটা গণভবনে যাইতো। আপনি বলছেন ওয়াকারের কিছু অধীনস্থ অফিসার আছে এরা দুষ্ট, আপনি ভাই ভুল। ওয়াকার যে সিদ্ধান্তগুলো নেয় এই সিদ্ধান্তগুলো ওয়াকারের না। এই সিদ্ধান্তগুলো এখনো বিডিআর বিল্ডিং এর, ডিজিএফআই বিল্ডিং এর দোতলায় রিসার্চ হয়, আলাপ আলোচনা হয় এবং তারা সব হিন্দিতেই কথা বলে এবং ওই সিদ্ধান্তগুলো প্রণয় ভার্মার কাছে আসে এবং প্রণয় ভার্মার থেকে পাস করা হয় ওয়াকারের কাছে। এটাকে আপনারা এখন যেইভাবে ব্যাখ্যা করেন, এখানে দুষ্ট কেউ, আপনি বলেন দুষ্ট, আমি বলবো দুষ্ট না। আমরা কিছুক্ষণ আগে আপনাকে আমি বলছি হাসিন ভাই, মিডল ইস্টে পশ্চিমারা রাডার বসায় আর বাংলাদেশে ভারতের রাডার বসায় না, সেটা প্রধান বসায়, নৌবাহিনীর প্রধান বসায়, বিমান বাহিনীর প্রধান বসায়। কিছুক্ষণ আগে জিয়া ভাই বলছে না 13টা উপকূলীয় রাডারে বসানো আছে, 13টা রাডার। যায়া দেখেন আপনার ওয়াকারের পাশার মধ্যে কয়টা রাডার বসানো আছে রে ভাই, রোজার দিনে আর মুখটা খারাপ করতে চাই না। আমি আজকের এই মুহূর্তে একটা অপ্রাসঙ্গিক কথা বলবো, জিয়া ভাই হাসিন ভাই বেয়াদবি নেবেন না। আমি এই একটা ভিডিও দেখাবো 10 সেকেন্ডের, এটার উপরে একটা মন্তব্যর পরে আজকে আমরা শো শেষ করব। আচ্ছা, আমি যেই কথাটা বলতে চাচ্ছি, আব্বাসী নামের এই লোকটা, যেই লোক গোরখাসের মতো লোকরে কোলে বসাইয়া এন্ডোর্স করে আর কথায় কথায় লোকজন রে কাফের মুনাফেকার হারামজাদা বলে, ওর মতো একটা ধর্ম ব্যবসায়ী, পীর ব্যবসায়ী মুসলমানরা কার নামে ইন্নালিল্লাহ পড়বে, সেক্ষেত্রে ফতোয়া দেওয়ার কি হারামজাদাটাকে, নিজেদের মধ্যে ডিভিশন তৈরি করার কোথায় ইন্নালিল্লাহ বলবে? ওই বেটা ঢিলা কুলুপ নিয়ে কথা ক। বাংলাদেশে 15 বছরে হাসিনা শাসনামলে সব মসজিদের ইমামরা পর্যন্ত আজতে গেছে, পুলিশের পিটানি খাইছে, চারের মুখে যায় নাই, গণভবনে যায় দাওয়াত খাইছে। এই হারামজাদারা আমাদের মধ্যে ডিভিশন তৈরি করে। ওর মতো হারামজাদারা ইসলামের সেবক না, ওর মতো হারামজাদারা ইসলামের শত্রু। ওর মতো হারামজাদারা আমাদের মধ্যে শিয়া সুন্নি তৈরি কইরা আমাদের মধ্যে মারামারি কাটাকাটি তৈরি করায়। যখন স্বৈরাচার আসে তাদের কোলে যাইয়া বেনিফিট নেয়। আমি এটার উপরে হাসিন ভাই আপনার মন্তব্য জানতে চাচ্ছি। উনি বলছে ইন্নালিল্লাহ পড়া যাবে না।
আমি ওনাকে বলবো উনি মানুষ না, উনি অমানুষ, জানোয়ার, এবং সে মুসলমান ধর্মের জন্য একটা কীট। আমি তো বললাম শিয়া সম্বন্ধে তার কোনো জ্ঞানই নাই, শিয়া শিখান কবে? এই মোগল বাদশাহ ইত্যাদি বক্তব্য খলজি, আমাদের আগেকার যত পীর মুরিদ দেখেন, যত পীর, আপনার সিলেটের পীর বলেন আর ওই বাগানের পীর বলেন, সকল পীরই ছিল শিয়া। শিয়া মানে কি? আলীর অনুসারী। আপনার আলীকে তো অনুসরণ করতে হবে, না আমি মুয়াবিয়া করবেন, আমি আলীকে করব। এই জন্য শিয়া হইয়া অন্য চর্চা নাই। তো ইসলামের অনেক বিভেদ আছে, বাট শিয়া হলে তাকে ইনে নিলে পড়া যাবে না। এই বড় গাদ্দার মুনাফেক, একে আমাকে সবার একে বর্জন করা উচিত, আমি এই বলবো ভাই। জিয়া ভাই, আপনার জি। কাছে আমি এই আব্বাসীর কথার উপরে আপনার একটু মন্তব্য চাচ্ছি। না, আমার মন্তব্য আর তেমন কিছু নতুন করে কিছু বলার নাই। মুসলমান হিসেবে একটা মুসলমানের মৃত্যুতে ইন্না লিল্লাহে পড়বে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমি তার কোনো ওই সেক্স, কোন মাযহাব, এগুলি আমি খুঁজতে যাব না, বা কোন অংশের। আর এটা তো রাসূলুল্লাহ সাল্লাম নিজেই বলেছেন বিদায়ী হজে, যে তোমাদের মধ্যে কিন্তু অনেক কিন্তু ছোট ছোট ভাগ হয়, তোমাদের নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখো। তো আমরা তো এই যে যারা নাকি ধর্ম গুরু আমাদের, মানে মৌলানা সাহেব বা পীর মাশায়েখ যেটাই বলি আমরা, তারাই তো আসলে আমাদের ভিতরে এই ফিতনাটা ছড়াচ্ছে। আমাদের ভিতরে তো বিভাজন তো তারাই আনছে। কেন আনতেছে? শুধুমাত্র ব্যক্তি স্বার্থে, কিচ্ছু না, আর শুধুমাত্র ব্যক্তি স্বার্থে, আর কোনো কারণ নেই। আপনি আব্বাসীর এই ধরনের এই মুহূর্তে তার এ ধরনের একটা ফতোয়া দেওয়া যে কেউ ইন্না লিল্লাহ পড়লে সে কাফের হয়ে যাবে, সে মুনাফেক হয়ে যাবে, মানে সমস্যা হলো কি, যে এই যে কে কাফের আর এই একটা বিষয়টা সবসময় কিন্তু মাওলানারা আমাদেরকে বলেই থাকে, আপনি এইভাবে নামাজ পড়লে তো আপনার নামাজই হবে না। ভাই, আমি নামাজ পড়লে আমার নামাজ হবে কি হবে না, এটার মালিক কিন্তু আল্লাহ। এটা অ্যাপ্রুভ করার মালিক কিন্তু আল্লাহ। সুতরাং আল্লাহ দেখে কি, যে আল্লাহ যদি এইটা বলে থাকে যে তুমি রোজ পানি না পেলে, তোমার যদি নামাজের সময় হলে নামাজ পড়ো, এবং তুমি এখানে পবিত্রতাটা হলো তোমার মনের কাছে, তুমি যদি মন থেকে নিজেকে পবিত্র ঘোষণা করো, আল্লাহ এটাই মেনে নিবে, এবং এখানেই তোমার নামাজটা আদায় হবে। এটা যদি এই অনুমতি যদি কোরআনে দিয়ে দেওয়া থাকে, তাহলে আর বাকি কারো ফতোয়ার তো আমার প্রয়োজন হয় না। আর একটা জিনিস হলো কি, এই যে আমাদের যে হিসাব কিতাব, আমরা যদি আল্লাহতে বিশ্বাস করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করি, তাহলে কিন্তু এটা পরিষ্কার যে আমাদের বিচার কিন্তু ইন্ডিভিজুয়াল, ইট ইজ নট এ গ্রুপ বিচার। প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মের জন্য দায়ী হবে। আমি কিন্তু আমার বাপের কর্মের জন্য দায়ী হব না, আমার সন্তানের কর্মের জন্য দায়ী হব না, আমি আমার কর্মের জন্য দায়ী হব। সুতরাং আমি কি করছি, আমার তো কোনো ভায়া মিডিয়া দরকার নাই। তো আমাকে তো আল্লাহ চাইছে যে তোমার সাথে তো আমার সংযোগ, তুমি যখনই চাইবে আমি তখনই তোমার পাশে হাজির। এমনকি তোমার যে ধমনী, তোমার ঘাড় এবং তোমার মাথার মধ্যে যে দূরত্ব, এইটুকুর মধ্যেই, এতটুকু দূরত্বও না তোমার সাথে আমার। তাহলে আমার প্রার্থনা বা আমার নামাজ বা আমার দোয়া কবুল হলো কি হলো না, আমার অজু গ্রহণ হলো কি হলো না, আমি কার জন্য আমি দোয়া পড়লাম সেটার জন্য আমি কাফের হব কি হব না, এটা তো ভাই উনি ডিসাইড করার কেউ না। তো ডিসিশন তো উপরওয়ালার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সুতরাং তাকে আমি তো তার কথার কোনো পাত্তাই দিই, মূল্যই দিই না। আমি একজন বুঝবান মানুষ হিসেবে যদি আমি এটা বুঝে থাকি যে আমার হিসাব আমাকেই দিতে হবে, অন্য কেউ আমার পক্ষে দাঁড়াবে না, এবং দাঁড়ালেও সেটা গ্রহণযোগ্য হবে না। আমি যদি গিয়ে বলি যে আমি এই কাজটা এইভাবে করছি কারণ আব্বাসী সাহেব বলছে যে আমি তো তোমাকে বলছি, আমি আব্বাসীর কথা শুনতে তোমাকে বলি নাই, আমি তো তোমাকে কোরআন দিয়েছি, আমি রাসূলুল্লাহ সাল্লামের জীবন দিয়েছি, তুমি সেটা ফলো করার কথা, তুমি কেন আব্বাসীর কথা শুনতেছো আর শুনে কেন এই কাজটা করবা? সুতরাং আব্বাসী তো আমাকে বাঁচাইতে পারবে না। চমৎকার কথা বলছেন ভাই, চমৎকার কথা বলছেন। আমার কাজটা আমাকেই করতে হবে। এইটাই সাধারণ মানুষ বোঝে না। আমাদের মুসলমানরা যদি একটুকু বুঝতো যে আমার জবাবদিহিতা আল্লাহর কাছে আমাকেই দিতে হবে, এবং আমি কারোর দায়িত্ব আমার উপর আসবেও না। ওকে জিয়া ভাই, আমাদের সময় শেষ। আমি এবার হাসিন ভাই আপনাকে বলবো, আপনি কনক্লুড করেন, তারপরে জিয়া ভাই। আমাদের দেশে বড় সমস্যা ওই আপনি দেখালেন, বাতাস করতেছে এই হুজুররা, এরা এত বেশি বুঝে, এরা এত ঝামেলা করে। আমার তো মনে হয় ছোটকালে আমি নামাজ পড়তেই পারি নাই, অজু আমার ঠিক হয় নাই।
আমার ওজুই ঠিক নেই, মায়ের খেয়ে আমি ওখান থেকে আমার নামাজ পড়া বন্ধ। তো নামাজ পড়া শিখছে অনেক পরে। এই হুজুররা আমাদের বড় সমস্যা। এরা কতটুকু জানে জানি না, এই যত লোক দেখবেন ফতুয়া দিবে এই সেই, আসলে এগুলি নাই। আমি ব্যক্তি অপরাধ করবো মহান আল্লাহর কাছে, আমি সেটা জবাবদিহি করবো। আমার মনটা পবিত্র কিনা এটাই বড় জিনিস। হুজুরদের কথা শুনলে আমরা নিজেরা বিপদে পড়বো। কোরআন আছে, বাংলা কোরআন, আলহামদুলিল্লাহ যথেষ্ট। আমি শুকরিয়া আল্লাহর কাছে। আমরা দেশের উন্নতি চাই, আমাদের যে জুলাই সনদ এটা বাস্তবায়ন হোক, এটাই আমি চাইবো জনগণের কাছে। আর সকল রাডার আমরা নিয়ন্ত্রণে নেব ইনশাআল্লাহ। ওকে ভাই। জিয়া ভাই, এবার আপনার জি। কাছ থেকে আমরা কনক্লুশন শুনবো, তারপরে আমি কনক্লুড করবো এবং শেষ ছিল করবো। আপনাদের পশ্চিমাদের নিরাপত্তা ও বন্ধুত্বের খেসারত এবং ভারতের বন্ধুত্বে মৃতপ্রায় বাংলাদেশ। আমি প্রথমটা বাদ দেই আপাতত, ভারতের কথাই বলি। আমি বলবো যে আমরা যদি আমাদের নিজের বিবেককে জাগ্রতে না পারি এবং সেই বিবেককে যদি আমরা নিজের বিবেককে জাগিয়ে নিজেকে প্রশ্ন করে যদি আমরা আমাদের ভূমিকাটা ঠিক মতো না রাখতে পারি যে যেখানে আছি, তাহলে কিন্তু আমরা এই পরাধীনতা, এই দিল্লির আধিপত্য বা ভারতের যে প্রভাব, এই ধরনের চিৎকার চেঁচামেচি আমরা করতেই থাকবো, আমাদের কোনো পরিবর্তন হবে না। কারণ এই পরিবর্তনটা আমাদের নিজেদের করতে হবে এবং এটা শুধুমাত্র এক সামরিক ব্যক্তিদের না, এই পরিবর্তনটা প্রয়োজন প্রত্যেকটা শিক্ষিত মানুষের। এবং সেইখানে সবচেয়ে প্রথমের দিকে যাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা রাজনীতিবিদ এই দেশের, তাদের এই মানসিক পরিবর্তন দরকার। এই মানসিক পরিবর্তন হলেই তারা তাদের ভিতরে যে ভৃত্য সুলভ আচরণ এটা বের হয়ে আসবে। তখন তারা দেখবেন তারা সব ঠিক কাজ করতে থাকবে। আমরা গত 54 বছরে কিন্তু আমাদের রাজনীতিবিদরা কিন্তু ঠিক কাজ করেননি। আমি বাকিদের কথা জানি না, আমি পেশাজীবীরা চেষ্টা করেছে যে যেখানে পারে, বিশেষ করে আমি আমার পেশার লোকদের কথা বলতে পারি। আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু আমরা অত্যন্ত মানে আমাদের সিনসিয়ারিটি দিয়ে, আমাদের যত শক্তি সামর্থ্য আছে সেটা দিয়ে কিন্তু আমরা আমাদের নিজেদেরকে ঠিক রেখেছি। বাট 2009 সালের পরে আমি একটা ভয়াবহ পরিবর্তন আমার সহকর্মীদের মধ্যে দেখেছি এবং এটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত এবং আমরা খুব শঙ্কিত যে আমরা কেন আমাদের নিজেদেরকে এভাবে আমরা সমর্পণ করে দিলাম, আত্মসমর্পণ করলাম। এবং আমরা যে উদাহরণটা সৃষ্টি করেছি গত 15 বছরে, এই উদাহরণটার আমরা কি জবাব আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিব, এইটা যদি তারা একটু আবার নতুন করে ভাবেন, আমার মনে হয় এখনো সময় আছে এখান থেকে ঘুরে দাঁড়ানোর। এবং আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। এখানে অনেকেই লিখেছেন কমেন্টের মধ্যে, ভারতকে সাথে নাকি সুসম্পর্ক না রাখলে আমাদের দেশ গাজা হয়ে যাবে। কমপ্লিটলি মিথ্যা কথা। এটা মোটেই এটা সম্ভব না। গাজা হওয়ার কোনো কারণ আমাদের নাই। আমরা জাতি হিসাবে যদি এক থাকতে পারি তাহলে গাজা আমরা কোনোদিনও হব না। কারণ আমরা কারো মানে বাড়া ভাতে ছাই দিচ্ছি না। আমাদের কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর জন্য যে আত্মসম্মান বোধ সেটা থাকা দরকার এবং সেই আত্মসম্মান বোধ থেকে কিন্তু আমাদের সেই শক্তি অর্জন করা যাবে। তখন কিন্তু আমরা আমাদের ওই স্প্যানিশ অ্যাক্ট থাকলেই তখন আমরা স্প্যানিশ অ্যাক্টও করতে পারবো, আবার স্প্যানিশ অ্যাক্ট থাকলেও আমরা সেই স্প্যানিশের খপ্পরেও পড়বো না। দু একজন লোক থাকতে পারে লোভী, কিন্তু একটা এরকম দায়িত্বশীল লোকদের মধ্যে লোভী লোক থাকাটা খুবই দুঃখজনক। এবং আমি বলবো যে আমরা এখন আমাদের সুযোগ আছে নিজেদেরকে শুধরানোর। 18 মাসে আমরা সুযোগ ছিল, তখন আমরা নিজেদেরকে শুধরাই নাই। আমি মনে করি এই শুধরানোর সুযোগ যায় নাই, এটা এখনো আছে। এটা শুধুমাত্র নিজেকে বদলায় ফেলার ব্যাপার। এবং এবং এখন এই মুহূর্তে যা চলছে মধ্যপ্রাচ্যে, এটার থেকে শিক্ষা নেওয়ার খুবই জরুরি দরকার যে কেন আমাদের নিজেদের পায়ে দাঁড়ানোর প্রয়োজন, কেন আমাদের নিজেদের জন্য নিজেদের যে প্রতিরক্ষা বুদ্ধ বা যেটা নাকি যে উই ইনসুলেট আওয়ারসেলফ ফ্রম এভরিওয়্যার, এবং এটা আমাদের নিজেদের কৌশল নিজেদেরকেই রপ্ত করতে হবে। এর জন্য আমাদের নতুন কিছু দরকার নাই, আমাদের শুধুমাত্র যা কিছু আছে সেটাকেই আমরা ব্যবহার করতে হবে। এবং এটার জন্য আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তে গবেষণা প্রয়োজন এবং এটা কিন্তু একটা পরিবর্তনশীল ব্যাপার। এবং এটা এমন না যে আজকে একটা পরিকল্পনা নিলাম এবং সেটাই পার্মানেন্ট, নো। এটা কিন্তু পরিবর্তন হবে পরিস্থিতির উপর ভিত্তি করে। আমার বন্ধু হচ্ছে, কে মানে আমার প্রতি তার মানে প্রতিক্রিয়াশীল অ্যাটিটিউড আছে, সেটার উপর ভিত্তি করে আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান বের করতে হবে এবং নিজেদের স্বকীয়তা বজায় রেখেই করতে হবে। এই জিনিসটা আমাদের থাকা খুবই প্রয়োজন, এই বোঝাটা খুবই প্রয়োজন। এবং আমি মনে করি যে প্রত্যেকটা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া
তারা যেন আমাদের নিজেদের ভূমিকাকে মহিমান্বিত করে, অন্যদেরকে মহিমান্বিত করার কোনো প্রয়োজন নাই। আমাদের কিন্তু অনেক অবদান ছিল, আমাদের যারা মুক্তিযোদ্ধা ছিল 1971 সালে, যারা কমান্ডার ছিল, যারা ফিল্ডে ছিল, তাদের প্রচুর কিন্তু অবদান ছিল। আমি তাদেরকেও বলবো যে আপনারা আর অন্য কারোর সহায়তায় আপনাদের মহিমান্বিত হওয়ার প্রয়োজন নাই, আপনাদের কারোই সহায়তার প্রয়োজন নাই। আপনারা নিজেরাই নিজেদের আলোয় আলোকিত, এবং আপনারা যে কোনো, আপনাদেরকে যারা মহিমান্বিত করবেন না তারাই বরং অন্ধকারে হারিয়ে যাবে। এবং কারো সাহায্য প্রয়োজন নাই, কাউকে ডাকারও প্রয়োজন নাই, কোনো উইটনেস দরকার নেই, আমাদের কোনো সাক্ষ্য দরকার নাই, আপনারাই আপনাদের সাক্ষ্য, এবং উই আর প্রাউড অফ ইউ। এই জিনিসটা কিন্তু আমি মনে করি এইটাই কিন্তু আমাদের জাতিকে একটা বিরাটভাবে আমাকে দুভাগ করে রেখেছে। এবং যতই আমরা বড় বড় কথা বলি নাকি জাতীয় ঐক্য, এটা সম্ভব না যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে আমরা না শুধরাই। 54 বছর পার হয়ে গেছে, নিজেদেরকে একটু আয়নার সামনে দাঁড়াতে বলি এবং জিজ্ঞেস করতে বলি যে আমি আমার ভূমিকাটা কি ঠিক মতো পালন করেছি কি না। এটার উত্তর যদি উনি দিতে পারেন তাহলে উনি ওনার অবস্থান পরিবর্তন করতে পারবেন। আর যদি উনি না দিতে পারেন, যদি ওনার এই ভূমিকাটা হয় শুধুমাত্র নিজের ফায়দার জন্য, আমি বলবো দলের ফায়দা না, আমি বলবো দলকে হত্যা করে নিজের ফায়দায় তারা ব্যস্ত। এইখান থেকে বের না হতে পারলে আমাদের কোনো মুক্তি নাই আসলে। এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। জিয়া ভাই এবং হাসিন ভাই, আপনাদের দুজনের কাছে আমি অনেক কৃতজ্ঞ। এবার আমি কনক্লুড করব এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার সাথে একটু থাকেন। শো এর পরে আমি জিয়া ভাই, হাসিন ভাই, আপনাদের সাথে একটা ব্যাপারে কথা বলতে চাচ্ছি। লেট মি কনক্লুড এন্ড দেন লেট মি টেক অফ ফ্রম দেম। দর্শক শ্রোতাই ছিল আমাদের শো। চমৎকারভাবে ব্রিগেডিয়ার জেনারেল জিয়া এবং ব্রিগেডিয়ার হাসিনুর রহমান বীর প্রতীক ওনারা চেষ্টা করেছেন একটা ব্যাপারে আলোচনা করার জন্য। আপনাদেরকে আমি ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে একটা দুইটা লাইন অ্যাড করে আপনাদেরকে আমি কথা বলি। আপনারা জানেন যে মদিনা সনদ যখন তৈরি হয়, মদিনায় যখন প্রথম একটা স্টেট নিয়ে আলোচনা হয়, এই আলোচনায় আমাদের রাসূলের সামনে একটা প্রস্তাব এসেছিল। সেটা হচ্ছে অন্য দেশ থেকে রাষ্ট্রের অনুভূতি এবং কোনো উপদেশ অথবা রাষ্ট্রের কোনো ব্যাখ্যা অথবা কোনো থিওরি ইম্পোর্ট করা যায় কিনা, যেভাবে আমরা এটা করব। তো এই সাবজেক্টটা সম্পর্কে বানু হাসিম এবং আরো কয়েকটা গোত্র ছিল, তারা যখন বলছে যে আমরা বাহির থেকে, অন্যান্য দেশ থেকে আমরা তাদের শাসন পদ্ধতিগুলো আমরা এখানে নিয়ে আসব, আমাদের মহানবী তখন একটা কথা বলছিলেন যে শাসন পদ্ধতি যদি আমাদের খুঁজতে হয় সেটা আমরা কোরআন থেকে খুঁজে বের করব। কোরআনে স্পেসিফিক ডিরেকশন দেওয়া আছে, আর যেটা আমরা বুঝি না এটা নিয়ে উনি অনেক ব্যক্তিগতভাবে আলাপ আলোচনা করে গেছেন। উনি ইহুদিদের সাথে আলোচনা করেছেন, খ্রিস্টানদের সাথে আলোচনা করেছেন, প্যাগানদের সাথে করেছেন। এটা ছিল আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তখন ওই সময় কথাগুলো বলে গেছিলেন, কোরআনের ভিতরে শাসন পদ্ধতিগুলোকে ইলাবোরেট করো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমি আধুনিক রাষ্ট্র নিয়ে যখন আলাপ আলোচনা শুরু হয় তখন একটা কথা এসছে। এই কথাটা কখন আসছে? ফরাসি বিপ্লবের পরবর্তীতে একটা রাষ্ট্রের অবকাঠামো কিভাবে তৈরি হবে, কিভাবে ইন্ডিপেন্ডেন্ট হবে, কিভাবে উন্নতি করবে, এটা নিয়ে অনেক জ্ঞানী গুণীরা আলাপ আলোচনা করেছে। করার একটা পর্যায়ে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক জেমস উইলফোর্ড গার্নার একটা কথা বলছে। কথাটা বলছে এই যে একটা রাষ্ট্রের অস্তিত্ব কমপ্লিটলি ইউনিক অন্য একটা রাষ্ট্রের চেয়ে। একটা রাষ্ট্রের জনগোষ্ঠীর মানসিকতা অন্য একটা রাষ্ট্রের জনগোষ্ঠীর মানসিকতার মতো ইকুয়াল না, ইটস ডিফারেন্ট। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই। আমি বাংলায় কথা বলি, ভারতের কয়েকটা রাজ্যে মানুষ বাংলায় কথা বলে, কিন্তু কালচারালি হ্যাবিটের দিক থেকে, হ্যাবিট, দেয়া নেয়া, খাওয়া, আচার আচরণের দেখবেন তাদের চেয়ে আমরা আলাদা। অর্থাৎ জেমস উইলফোর্ড গার্নার রাষ্ট্রের অস্তিত্ব এবং ব্যাখ্যা এটাকে দাঁড় করাইতে গিয়ে উনি একটা কথা বলছে
অন্য একটা রাষ্ট্র এইভাবে একটা কাজ করছে, ওই কাজটা আমাদের সেম ভাবে করতে যাব এবং ওইভাবে করলে হবে, এটা বিচার করা ঠিক হবে না। প্রত্যেকটা রাষ্ট্র তাদের নিজস্ব স্বকীয়তা খুঁজে বের করতে হবে। এখন স্বকীয়তা বের করতে গেলে এটা নিরাপত্তার ক্ষেত্রেও হয়, বাণিজ্যের ক্ষেত্রেও হয়, শিক্ষার ক্ষেত্রেও হয়, আইনের ক্ষেত্রেও হয়, বিচারের ক্ষেত্রেও হয়। আমি বাংলাদেশের লোকজনদের মাথায় এমন কোন ইনজেকশন দিতে পারবো না যারা মনে করে যে বাংলাদেশের স্বাধীনতা ভারত আইনা দিছে। আমার কাছে এমন কোন মেডিসিন নাই যে মেডিসিন খাওয়াইলে বাংলাদেশের জনগণ বলবে যে ভারত না থাকলে বাংলাদেশ গাজা হয়ে যাবে। আমি এই মানসিকতার পরিবর্তন করতে পারবো না। আমি বড় জোর আপনাদেরকে একটা কথা বলবো, যেটা ব্রিগেডিয়ার জেনারেল জিয়া বলছে, আপনি বাসায় যে আয়নাটা দেখেন ওখানে কি আসলে আয়না আছে নাকি ব্ল্যাকিশ একটা বোর্ড, একটা কালো বোর্ড যেখানে আপনারা আপনাকে দেখতে পান না? আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি, এনায়েতুল্লাহ আব্বাসী বলছে যে একজন মারা গেছে, আপনি ইন্নালিল্লাহ পড়তে পারবেন না। শেষ বিচারের দিন আপনাকে যখন আল্লাহ বলবে যে তুমি যখন শুনছো মুখে মারা গেছে তুমি ইন্নালিল্লাহ পড়ছো, তখন আপনি বলবেন যে আমারে তো এই ডাক্তার আব্বাসী না ইন্নালিল্লাহ পড়তে নিষেধ করছে। জিয়া ভাই চমৎকার ভাবে ব্যাখ্যা করছে। আল্লাহ তখন আপনার এই গদা দিয়ে দুইটা বাড়ি দিয়া কইব, আল্লাহর পো কোন পাঠাইছি তুই আব্বাসী পাইছিস কই? এর অর্থ কি জানেন? আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন আপনি কি করবেন। আপনি ইন্নালিল্লাহ পড়বেন নাকি স্বাধীনতা ভারত আইনা দিছে এইটা বিশ্বাস করবেন, নাকি ভারত না থাকলে বাংলাদেশ গাজা হয়ে যাইব? একটা কথা, শিক্ষিতরা যারা শিক্ষিত, শিক্ষার কোনো বিকল্প নাই।